আজকে আমরা অবহেলিত আজকে আমাদের একটা নতুন হয় আমি নিজে আপনাদের কাছে ক্ষমা করি তা আমার বিশেষ কিছু বলার কিছু নেই। আমাদের আজকে বলে আমাদের লাইভে সামনে অসংখ্য ধন্যবাদ। আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যে কথাগুলো বললেন, সংগঠন অসংগঠিত কথাগুলো তুলে ধরেছেন, সেই জন্য সামনে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের সহসভাপতি আমাদের নাক্কানবালা জাতীয় নাক্কানবালা পর্যায়ে কর্মরত আমাদের বুদ্ধ ভাই, আমাদের এই সংগঠনের যিনি ভুক্তভোগী কর্মচারী এই আন্দোলন সংগ্রাম করতে এসে দাবি বাস্তবায়ন করার জন্য এবং আউটসোর্সিং দৈনিক পত্রভিত্তিক এবং প্রকল্পে যারা কর্মরত আছেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য যিনি এই বেলাবের সাথে আমাদের সভাপতি যারা মামুন আইনভাই সহ আরম্ভ করেছেন। আমি এই মুহূর্তে আমাদের সংগঠনের সহসভাপতি বেলা ভাইকে অনুরোধ করবো আমাদের মাঝে এসে সংক্ষিপ্ত সময় মূল্যবান কিছু কথা তুলে ধরার জন্য। সবার কাছে দুটো বসছি। আমি এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় পঙ্গু হাসপাতালে কর্মরত আমাদের সহকর্মী যারা মাসুম ভাইকে সংক্ষিপ্ত সময়ে মূল্যবান কিছু কথা সংগতি এবং অসংগতি অর্থাৎ সুবিধা অসুবিধা এই সমস্ত সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে আমরা আউটসোর্সিং কর্মচারীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেই বিষয়ে সংক্ষিপ্ত সময় মূল্যবান কিছু কথা বলার জন্য মাসুম ভাইকে। তার তুললে তার তুলে যোগ্যতা আছে ভাই। দাঁড়ান হাতলে বলব আজকের কর্ম পরিকল্পনা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশি একটা ভালো না। আমাদের আগামী 1 তারিখে আলটিমেটাম দেওয়া আছে, আমাদের হয়তো 1 তারিখে বের করে দিতে পারে। আমরা সবাই উপস্থিত হয়েছি শুধু আমাদের সমস্যার কথা জানার জন্য। বিগত দিনে আমরা অনেক আন্দোলন করছি, বিশেষ করে সরকারের বড় আন্দোলন করার পরে আমরা আবার 19-এর আন্দোলনও অংশগ্রহণ করছি এবং খুব সফলভাবে আমাদের ওখান থেকে আন্দোলনের পরিকল্পনা এবং বাস্তবায়নের মিটিংগুলো সব আমরা ইনভাইট দিচ্ছি ওখান থেকে। অত্যন্ত দুঃখজনক, আমাদের এখন বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ। আমাদের প্রতিনিয়ত লিস্ট হচ্ছে 100 জন, 200 জন, এ পর্যন্ত 300 জন লিস্ট হয়ে গেছে অলরেডি। আমরা 341 জনের মতো আছি হসপিটালে। আমাদের হয়তো বা 1 তারিখের পরে আমাদের মুখগুলো নাও দেখতে পারেন আপনারা। এখন আমাদের কেন্দ্রীয় কমিটি কী পদক্ষেপ নেন আমাদের এই ব্যাপারে আমরা সেজন্যই আশায় মূলত। আর আমরা সদস্য ফর্ম নিয়েছি এখান থেকে, আমরা ফর্মের পেও করে যাচ্ছি। তবে আমাদের যদি চাকরি থাকে তাহলে আমরা অবশ্যই সদস্য হব, আর যদি চাকরি না থাকে তাহলে তার সদস্য হওয়ার কোনো ওয়ে থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মহল কী কী পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে আমরা আশাবাদী তারা পদক্ষেপ নেবেন, কিন্তু কবে নেবেন, আদৌ কি আমাদের চাকরি থাকা অবস্থায় নেবেন কিনা সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। আর আমার কাছে এমনও ভিডিও আছে যে ডেবের নেতা কর্মীরা আমাদের সরাসরি হুমকি দিচ্ছে যে একদিনের ভিতরে আমাদের সব পিটায় বাইক করে দেবে, এরকম কথা। তাদের এখনো 3000-4000 কর্মী বাইরে রেডি আছে যে আমাদের বের করার পরে তারা একদিনের ভিতরে সব কাজ শিখে আমাদের জায়গা তারা দখল করে নেবে। এখন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের বিষয়টা বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। আর আমাদের মতো আরও অন্য জায়গায় আরও কর্মচারী আছে এরকম যারা কথা বলতে পারে না, এখানে আসতে পারে না, তাদেরটা অবশ্যই দেখবেন। আর মূল কথা হয়েছে কি হলো, আমাদের এই যে বিভাজন, দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপের যে একটা বিভাজন, এই বিভাজনের কারণে আমাদের সবকিছু এরকমভাবে বাঞ্চাল হইতেছে।
আমরা কিভাবে বিভাজন দূর করে একসাথে কিভাবে কাজ করে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারি, এই রাষ্ট্রটা থেকে মুক্তি হতে পারি, সেই আশা রেখে আমার মূল্যবান বক্তব্য শেষ করতে। আচ্ছা, একটু একটা প্রশ্ন ছিল, কেন্দ্রীয় কমিটি আপনাদের যে মানে বকেয়া বেতন ছিল সেটা কি কেন্দ্রীয় কমিটির কোনো মাধ্যমে উঠছে এরকম বিষয়? কেন্দ্রীয় কমিটি কোনো কাজ করছে আপনাদের জন্য? বেতন বকেয়ার বিষয়টা হচ্ছে হলো কি আমি এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি করি এক সময়, এবং কি আমরা মন্ত্রণালয়ে টাকা পাঠানোর পরে এই বেতনটা আমরা হাতে পাইছি। টাকা দেওয়ার আগে আমাদের বেতন ওরা ছাড়ে নাই যতদিন পর্যন্ত না আমি অফিসিয়ালি ভাবে টাকা উঠে ওদের হাতে না দিচ্ছি। আচ্ছা, আপনাদের বকেয়া বেতনটা কি উদ্ধার হয়েছে? বকেয়া বেতন উদ্ধার হয়েছে। এখন আপনাদের সমস্যা হয়েছে কি চাকরিচ্যুত হয়ে আপনাদের ভয় আছে? আমাদের যে ভয়টা আছে আমাদের কি আছে 1 তারিখের পরে আদৌ কি আমাদের রাখবে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত না। আমাদের রোস্টার বর্তমানে বন্ধ আছে। রোস্টার বন্ধ, আপনার ডিউটি কেমন চালাচ্ছে? 3000 লোক রেডি আছে, 300 কর্মী নিবে, 3000 লোক অলমোস্ট রেডি আছে এই জায়গায় চাকরি করার জন্য। তারা এখন টেন্ডারের মাধ্যমে নিবে না কিভাবে নিবে সেটা তাদের ব্যাপার, আমাদের বাদ দিয়ে তারা নতুন লোক নেবে। এই নিয়েও তারা রূপ নিবে, এটাই হচ্ছে তাদের ভুল ভাবছে। এখন আমাদের এখান থেকে যদি আমরা পদক্ষেপ না নিতে পারি সেক্ষেত্রে 350 মানুষের রিজিকের ব্যবস্থা নষ্ট হবে। মূলত ভাই এটা হচ্ছে আপনাদের শুধু ইয়ে না, এটা সারা বাংলাদেশ। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় পঙ্গু হাসপাতালে কর্মরত আমাদের মাসুদ ভাইকে। ওনার প্রতিষ্ঠানে কি পরিমাণ অসঙ্গতি এবং চাকরি করার পরেও কি পরিমাণ বঞ্চনার শিকার, এবং সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে চাকরি চলে যাওয়ার যে অনিশ্চয়তা, মানে একটা মানুষ কর্ম করবে সেই কর্মের যে কোনো নিশ্চয়তা নাই, সেটা আউটসোর্সিং চাকরি যারা না করছে তারা বুঝবে না। অতএব আমাদের এখানে সম্মানিত প্রধান অতিথি আছেন, আমাদের আলোচক আছেন, আমরা নিজেরা সংগঠিত হয়ে আমাদের এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তর দিতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ প্রতিশ্রুতি আমাদের থাকবে। সমস্যাগুলো আজকে আমাদের শুধু এক প্রতিষ্ঠানে না, এইগুলো ভাইরাসের মতো প্রত্যেকটা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি এখানে সচেতন না হই, তাহলে দিন দিন আমাদের এই অবস্থা আরো দুর্গতি হবে। আমি এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত, আমি তাকে বিনীত অনুরোধ করবো আমাদের ইয়াসিন হাওলাদার ভাইকে সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য। সামনে চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কার্যনির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মপরিকল্পনা সভায় উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রধান আলোচক, মুখ্য আলোচক ডাক্তার নুরুজ্জামান স্যার, মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট নোয়াখালী। আলোচক হিসেবে উপস্থিত আছেন মাহবুব কামাল, সিনিয়র সহকারী এডিটর, দি দৈনিক যুগান্তর। আলোচক হিসেবে উপস্থিত আছেন দীপক রায়, সভাপতি মণ্ডলীর সদস্য সহ আমার কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, সর্বোপরি উপবিষ্ট সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গঠিত হয়েছে নির্যাতিত নিপীড়িত যে শোষণ ব্যবস্থা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আমাদের দাবি আদায় করার জন্য। আমরা যখন একা কথা বলি তখন আমি একা, কিন্তু আমরা যদি সবাই সংঘবদ্ধভাবে কথা বলি তখন কিন্তু আমরা একটা শক্তিতে পরিণত হই, এবং যে শক্তির মাধ্যমে সরকার আমাদের নিয়ে ভাবতে শুরু করতে। ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে ইতিমধ্যে গাইবান্ধায় আপনারা জেনে থাকবেন সিভিল সার্জনের অফিসে যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের কল্যাণের পরিষদে ওই সিভিল সার্জনকে শোকেস করা হয়েছে মন্ত্রণালয় থেকে। এরকম সিদ্ধান্ত আরো আমাদের মধ্যে আসতেছে, আমাদের পক্ষে আসতেছে, আর এ লক্ষ্যেই আমরা এখানে সংগঠিত হয়েছি। আমি বক্তব্য বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ কেবল শিল্পের কর্মরত খুলনা বিভাগে জনাব ইয়াসিন হাওলাদার ভাইকে। আমি এই মুহূর্তে, আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটিকে এক কথা বলতে গেলে যিনি আগলে রেখেছেন এবং বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন ভাঙন থেকে যিনি এই কমিটিকে এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন, এবং আমাদের অত্যন্ত আস্থাভাজন আমাদের শ্রদ্ধেয় ভাই, আমাদের
বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মজিবুর রহমান ভাইকে এই মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মজিবুর রহমান ভাই। আমি আমার স্যার মনে করি না বক্তব্য দিলে 1.5 ঘন্টা লাগে আমার সময়। যেহেতু আজকে আমাদের মিটিংটা সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, এই কারণে একটু সংক্ষিপ্ত করে কথাই বলবো। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই বোনেরা, আজকে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত পরিচিতি সভা এবং 2025-এর নীতিমালা যেন বাস্তবায়ন না হয় এবং দৈনিক মজুরি ভিত্তিক আউটসোর্সিং প্রকল্পে যারা আছে সংস্কার কমিটি যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টের আলোকে যেন আমরা সবকিছু বাস্তবায়িত পাই, এই আলোকে আমাদের আজকে মত বিনিময় সভা এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সংস্কার কেন্দ্রীয় কমিটিতে কিছু লোক বিয়োজন করা এবং কিছু লোক অ্যাড করা, এই আয়োজন নিয়ে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণের স্যার, আমার প্রিয় স্যার একজন নুরুজ্জামান স্যার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী। আর আলোচক হিসাবে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর দীপক রায়, আমাদের প্রিয় মানুষ, যিনি এই আমাদের আউটসোর্সিং এর কর্মচারীদের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ জুনায়েদ সাকিব ভাইয়ের সংগঠন, এই সংগঠনের সম্পাদক মন্ডলী। আমাদের প্রধান উপদেষ্টা জুনায়েদ সাকিব ভাই, উনি আজকে এই রাজনৈতিক কারণে উনি চট্টগ্রামে আছেন, উনি আজকে উপস্থিত থাকতে পারে নাই। আজকে উনি উপস্থিত থাকার কথা ছিল এবং আমাদের কমিটিটা ঘোষণার কথা ছিল। এখন আমাদের কমিটিটা ঘোষণা করবেন, কিছু আংশিক ঘোষণা করবেন আমাদের প্রধান অতিথি বা প্রধান আলোচক, আর কিছু ঘোষণা করবেন আমাদের আলোচক মহোদয় দীপক রায়, আর বাকিটা সভাপতি, সেক্রেটারি এবং আমি ঘোষণা করবো আমাদের সদস্য এবং অন্যান্য পুরুষরা। সবাইকে আজকে এই আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী কল্যাণ পরিষদ সমগ্র বাংলাদেশের অবহেলিত ভাই বোনদের কল্যাণে কাজ করে যায় এবং সারাক্ষণ চিন্তা করে তারা এই অবহেলিত ভাই বোনদের কিভাবে কল্যাণ বয়ে আনা যায়। আমরা দেখেন যে আমাদের এই সংগঠন 2018 সাল থেকে তৈরি হয়েছে, এই পর্যন্ত বিভিন্নভাবে চড়াই উত্তরায় হয়ে এই সংগঠনে বিভিন্ন লোক জড়িত হয়েছেন, আবার কিছু অসাধু লোকও এই সংগঠনে জড়িত হয়েছেন। আস্তে করে সংগঠন থেকে তারা পালিয়ে যেতে হয়েছে, এখন তারা নতুন ভাবে আবার সংগঠন করার চিন্তা ভাবনা করতেছে। কল্যাণ পরিষদ যেখানে আছে, যেখানে ছিল, সেখানেই থাকবে, সকল কর্মচারীদের কল্যাণে কাজ করবে। এখানে কল্যাণ পরিষদে আমি কিন্তু সবসময় বলে থাকি, এই কল্যাণ পরিষদে আমার বাবা যদি আছে কর্মচারীদের অমঙ্গলের কথা বলে, আমি তাকে বাবা হিসাবে স্বীকার করবো না, কারণ এই কর্মচারী কল্যাণ পরিষদ কর্মচারীদের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ, এর বাইরে কোনো কথা এই সংগঠনে চলবে না। যারা এই সংগঠনে জড়িত হবেন কর্মচারীদের কল্যাণের কথা চিন্তা করে জড়িত হবেন, এর বাইরে যদি কোনোভাবে জড়িত হন তাহলে স্বেচ্ছায় সংগঠন থেকে চলে যাবেন। আর আমি যদি কোনোভাবে বুঝতে পারি যে আপনি অমঙ্গলের উদ্দেশ্যে, ঠিকাদারের উদ্দেশ্যে অথবা কর্মচারী নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে এই সংগঠনে আসছেন, তাহলে আমি তাকে জোরালোভাবে এই সংগঠন থেকে বহিষ্কার করার জন্য যা করবো আমি তাই করবো। এখানে কোনো অন্যায়কে মানে সাপোর্ট দেওয়া হবে না। কল্যাণ পরিষদে কোনোভাবে কোনো অন্যায়কে সাপোর্ট দেয় নাই, দিবেও না ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে নির্যাতিত আছি, সরকারের ঊর্ধ্বতন মহলে আমরা এই জিনিসগুলো জানাতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী এখন সরকার জানতে পেরেছেন যে আউটসোর্সিং নামক একটা সংগঠন আছে, যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ, এই সংগঠন সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি উপদেষ্টা মহোদয়ের কাছে, প্রত্যেকটি ডিসি মহোদয়ের কাছে সকল বিষয়ে, অবহেলিত বিষয়ে চিঠি দেওয়া আছে। প্রত্যেকটি বিদেশি কূটনীতিক পাড়ায় চিঠি দেওয়া আছে, বিদেশি মিডিয়াতে চিঠি দেওয়া আছে, সকল বিষয়ে চিঠি দেওয়া আছে। আমরা যে অবহেলিত ভাবে আছি, আমাদের একটাই দাবি, এই দেশ থেকে ঠিকাদার কথা বিলুপ্ত করা। এই ঠিকাদার কথা বিলুপ্ত করা না পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবেই চলবে। আমরা মাঠের কাজ মাঠে করব, টেবিলের কাজ টেবিলে করব। আমরা সরকারের বিভিন্ন মহলে আমরা টেবিল কাজ করতেছি, আমাদের কাজ চলমান থাকবে। আবার আমাদের যখন আন্দোলনের প্রয়োজন হবে আমরা সেটাও করবো, সমগ্র বাংলাদেশের সকল অবহেলিত ভাই বোনদেরকে নিয়ে করবো। আর আমরা যখন আরেকবার মাঠে নামবো তখন আমরা চিন্তা করব মিনিমাম 50 থেকে 1 লক্ষ লোক যেন আমরা সমবেত হতে পারি। যদি আমরা 50 থেকে 1 লক্ষ লোক সমবেত হতে পারি তাহলে আমাদের দাবি একদিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা আজকে আমাদের কমিটি ঘোষণা করার একটাই উদ্দেশ্য, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিবে। যারা এখানে আছেন তাদের প্রতিষ্ঠান কমিটিগুলো আপনারা সাজিয়ে অতি দ্রুত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ঘোষণা নিয়ে নেবেন। যারা জেলা থেকে আসছেন, যারা বিভাগ থেকে আসছেন, তারা বিভাগীয় কার্যকলাপগুলো চালিয়ে যাবেন। অতি দ্রুত বিভাগ কমিটি, জেলা কমিটি করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে অনুমোদন নিয়ে আমরা সারা বাংলাদেশে একটা নতুনভাবে নতুন সংস্কার করে বিশাল একটা জনবল সৃষ্টি করে যদি আমাদের প্রয়োজন হয় মাঠে নামার, তাহলে আমরা 64 জেলা অবহেলিত ভাই বোনদেরকে নিয়ে আমরা মাঠে নামবো।
আমাদের এই মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট করে আনা। আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রাম দেখেছেন, শুনেছেন, আছেন। আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, অনেকে অনেক দূর থেকে আসছেন, আমাদের এখানে নওগাঁ থেকে লোক আসছেন, বগুড়া থেকে লোক আসছেন। ওনারা এই সংগঠনকে ভালোবাসেন, যারা এই সংগঠনকে ভালোবাসেন তাদের ডাকেই কিন্তু তারা আসেন। অতএব আমরা জানি এছাড়া অবহেলিত ভাই বোন আছেন, আপনার চাওয়া আমার চাওয়া সকলের চাওয়া কিন্তু এক। আমি কিন্তু অবহেলিত আউটসোর্সিং কর্মচারী, আমার মতো অবহেলিত কেউ নাই। আমি সবচেয়ে মুরব্বী আউটসোর্সিং, যার উৎপত্তি 2001 সাল থেকে। আপনারা অনেকে জন্ম হয় না 2001 সালে। ওকে, আমি যেহেতু এই রাজপথে বিলুপ্ত চাই, আপনি কেন যাবেন না? আমার চাওয়া আপনার চাওয়া সকলের চাওয়া, ঐক্যবদ্ধ এক হয়ে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা করে দিব লাগে। এই যত কথা বলো, আমাদের পিছনে অনেক লোক লেগে গেছে, অনেক শত্রু লেগে গেছে, কিন্তু এই মজিবর যতদিন এই সংগঠনে থাকবে কেউ কোনোদিন এই সংগঠনকে ধ্বংস করতে পারবে না। কারণ মজিবর কারো কাছে মাথা বিক্রি করে নেই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করে না মজিবর, কোনোদিন করে নাই, করবো না ইনশাআল্লাহ। শ্রমিকের দাবি বাস্তবায়ন করার জন্য আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এই দাবি বাস্তবায়ন না করে ঘরে ফিরবো না, পিছে এক পাও পিছে আসবো না ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, সততা নেকটার সাথে থাকেন এবং ঐক্যবদ্ধ থাকবেন, নিজের স্বার্থ হাসিল করার জন্য, সমগ্র বাংলাদেশের অবহেলিত ভাই বোনদের দুঃখ দুর্দশা মোচনের জন্য সবাই এক বাক্যে কথা বলবেন যে আমি কে, তুমি কে। আমরা আউটসোর্সিং আর থাকতে চাই না। আমরা ঠিকানা মুক্ত করে স্ব প্রতিষ্ঠানের বয়স শিথিল করে আমাদের সরকারি চাকরির বয়স সীমা শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন কর্মস্থলে চাকরি করে যেতে পারি, এটাই কিন্তু আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নেই। আমরা স্থায়ী চাকরি চাই না, তবে আমরা ঠিকাদার এই গোলামি প্রথাটা বিলুপ্ত চাই। এই গোলাম হয়ে এই দেশে থাকতে চাই না। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের ভোটার, তাহলে আমাকে যেন দাস বানিয়ে রাখবেন। আমি চাই আমার অধিকার, আমি এই দেশের ভোটার, আমি এই দেশের নাগরিক। আমার যে চাওয়া রাষ্ট্রীয়ভাবে আমার যে মর্যাদা, আজকে আউটসোর্সিং চাকরি সকালে আছে বিকালে নাই, এই দুর্মূল্যমান অবস্থায় আমরা থাকতে চাই না। একটা চাকরি দিয়ে 1 বছর পরে তাহলে চাকরিযুক্ত করা হয়, তাহলে তার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে বিভিন্ন জায়গায় জোর সাব্যস্ত করা হয়, চুরি করলে চাকরি যান। তাহলে আমি এই দেশের নাগরিক হয়ে যারা আপনারা, তারাও এই দেশের নাগরিক, যারা বড় প্রতিষ্ঠানে পরিচালক তারাও কিন্তু এই দেশের নাগরিক। তাহলে আপনাদের কেন মনে ধরে না যে আউটসোর্সিং যারা চাকরি করে তারাও তো এই দেশেরই নাগরিক? তাদেরকে তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছানোর জন্য আপনারা একটু ব্যবস্থা করতেন। সরকারের অন্যতম হলে কিন্তু আমাদের এই মেসেজ। আমরা আশাবাদী অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বিভিন্নভাবে এই সাংগঠনিক প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকটি সমাধান করতে পেরেছি। বেতন বকেয়া, চাকরিযুক্ত বহাল করা, এবং আমরা গত 2 দিন আগে আমরা গাইবান্ধা জেলায় আমাদের সংগঠনের চিঠির মাধ্যমে সিভিল সার্জনকে সবুজ করা হয়েছে। উনি 72 জন কর্মচারীদের বেতন দেয় নাই, পরিশোধ করে নাই, ফান্ড থাকা সত্ত্বেও বেতন দেয় নাই। কেন দেয় নাই? এই কারণে তাকে সবুজ করা হয়েছে এই কর্মচারী কল্যাণ পরিষদের মাধ্যমে। যত সংগঠন কর্মচারী কল্যাণ পরিষদ সংগঠন ছাড়া, মাদার সংগঠন ছাড়া কোন সংগঠনের দাম এই বাংলাদেশে থাকবে না। কারণ প্রত্যেকটি জায়গায় কিন্তু মাদার সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের চিঠি দেওয়া, এবং যেখান থেকে ডাক আসে কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিকের ডাকে আসে। অতএব আপনারা সৎ এবং নিষ্ঠাবান একটা জায়গায় এসেছেন, আপনারা পরামর্শ সহযোগিতা আমাদের কাম্য। আমি বারবার বলতেছি, যদি কোনো অসৎ উদ্দেশ্যে কেউ থাকেন এই সংগঠনে, দয়া করে নিজ ইচ্ছায় এই সংগঠন থেকে চলে যাবেন। আমি তাকে জোর করে সংগঠনে রাখবো না, কারণ কর্মচারীদের বাক্য নিয়ে চিনিমিনি খেতে আমি কাউকে দিব না। আমি যেহেতু কর্মচারী বাক্য নিয়ে চিনিমিনি খেলি না, আমি কাউকে এই সংগঠনে জড়িত হয়ে কর্মচারী বাক্য নিয়ে চিনিমিনি খেতে দিব না। এটাই আমার কথা। আমার এক কথা, এক জবান। আমার রক্তে বেমানি নাই, আমি বেমানি কখনো করি নাই, আমি কর্মচারীদের সাথে বেমানি করতে আসি নাই। আমি আমার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সংগঠনে যুক্ত হয়েছি, এবং 2018 সাল থেকে এখন পর্যন্ত আমার একই কথা। 18 সালে যে কথা বলেছি, 2025 সালে একই কথা বলি। মাঝখানে কথা ঘুরে ফিরে বলা কথার অভ্যাস আমার নাই। আমি 2 নাম্বারি লোক পছন্দ করি না, 2 নাম্বারি কথা পছন্দ করি না। সোজা কথা, আমার সাথে চলতে হলে আমার সাথে সরল মনে সততা নিয়ে আপনাকে চলতে হবে, এবং সংগঠনকে ভালোবাসতে হবে, সকলের কল্যাণে কাজ করতে হবে। এর বাইরে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। কর্মচারী কল্যাণ পরিষদ কারো কাছে বিক্রি হবে না। কর্মচারী কল্যাণ পরিষদকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। এই ভরসা রাখবেন আপনারা, এই আস্থা আমাদের প্রতি রাখবেন। এই কর্মচারী কল্যাণ পরিষদ যত অবহেলিত ভাইগুলো আছে, আমাদেরকে গত বুধবারে এই ঢাকা বিভাগ নিয়ে আমাদেরকে ডাকা হয়েছিল। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সভাপতি, সেক্রেটারি সাহেব কোনো কারণে যাইতে পারে নাই। আমরা, আমি সভাপতি সাহেব ওখানে দেখা করে আসছি। আমাদের সকল সমস্যা ঢাকা বিভাগে, কোন কোন হসপিটালে, কোন কোন প্রতিষ্ঠানে, কোন কোন ব্যাংকে, কোথায় কোথায় চাকরিযুক্ত আছে, বেতন লোকে আছে, সকল কিছু আমরা দিয়ে আসছি। ওনার কাছে আমার একটা মেসেজ ছিল যে, স্যার আমরা অবহেলিত মানুষ, আমাদেরকে আজকে চাকরি রাখে কালকে চাকরিচ্যুত করা হয়, এই জিনিসটা আপনারা বন্ধ করবেন। আমাদের যত বেতন লোকে আছে সবাইকে বেতন দেওয়ার ব্যবস্থা করবেন। যারা চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় বহাল করবেন। বহাল করাই আমাদের কাজ। আমাদের একটা বাইকে আমরা হারাইতে চাই না। যারা আউটসোর্সিং এ চাকরি করেছেন, যারা একদিন হলে আউটসোর্সিং এ চাকরি করেছে, একটা জায়গায় স্বাক্ষরিত করেছে, তার সেই আমার সহযোদ্ধা, সে আমার সহকর্মী, তার পাশে আমাকে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এটা আপনারা আমাকে বলতে হবে না, আমি আমার দায়িত্ব থেকে আমি কাজ করবো। সবার
মঙ্গলের জন্য আমরা কাজ করবো। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সকলের মঙ্গলের জন্য কাজ করবো। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার সুযোগ ধন্যবাদ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান ভাইকে, মুজিবুর রহমান ভাই সহ আমাদের সংগঠনের যে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা আছেন এবং সারা বাংলাদেশে সাধারণ আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে যারা নিয়োজিত এবং প্রকল্পে যারা কর্মরত আছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের এই সমস্যা আমরা ইনশাআল্লাহ দূর করতে পারব। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সংগ্রামী সহযোদ্ধা, আমাদের 22 তারিখের আন্দোলনে অত্যন্ত গুরুতরভাবে আহত ব্যক্তি আমাদের আইন সম্পাদক এনায়েত ভাই। আমরা এনায়েত ভাইকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আপনারা জানেন আজকে আমাদের এই আলোচনার প্রধান মুখ্য আলোচক ডক্টর নুরুজ্জামান স্যার এবং আমাদের আলোচক হিসেবে আছেন দীপক রায়। আমাদের এই যে অনুষ্ঠান ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে বসে আমাদের সাথে সময় বের করে সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আবারও ওনাদের কাছে তারপর সবার কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি এই মুহূর্তে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, যার হাত ধরে আমাদের বর্তমান যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হচ্ছে, বিভিন্ন যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি, আমাদের প্রাণের যে ভাই এবং আমাদের যে সহকর্মী অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের এই সংগঠনের যে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা আপনারা এসকে নূর ভাই হিসেবে চিনেন অথবা নুরুল হক নূর ভাই, আমি আমাদের সাধারণ সম্পাদক যারা নুরুল হক নূর ভাইকে আমাদের যে প্রত্যাশা প্রাপ্তি অর্থাৎ কি পাচ্ছি এবং কি যাচ্ছে, আমরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা কি পেলাম এবং কি ত্যাগ করলাম, এই বিষয়ে আমাদের মাঝে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক নূর ভাই আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা তুলে ধরবেন। আমি নুরুল হক নূর ভাইকে বিনীত অনুরোধ করছি আপনার মূল্যবান কথাগুলো আমাদের সবার সামনে পেশ করার জন্য। জামা লাগাতে জামা পাঞ্জাবিতে লাগাতে। আসসালামু আলাইকুম। আসলে আমাকে আমাদের কথা সম্পাদক সোহাগ ভাই যেটা বলেছেন এটা ছিল আমার দায়িত্ব। আমি এখানে শুধু যে কথাগুলো বলবো সেটা হলো আপনার প্রত্যাশাটা কি, আমরা কি করলাম আর সামনে যে প্রত্যাশাটা আমাদের সরকারের কাছে সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে যে আলোচনা করছি সরকারের সাথে এবং সামনে করব সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমার হয়তো আলোচনাটা একটু 10 মিনিট হতে পারে, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং আপনাদের যে নির্যাতিত জীবন অবহেলিত এটা অবসান করতে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমার প্রিয় ব্যক্তি, সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমি তার সাথে 3-4 বছর কলিগ হিসাবে কাজ করছি, আমার স্যার ডাক্তার নুরুজ্জামান স্যার। উনি স্বাস্থ্য ইনস্টিটিউট নোয়াখালীতে নিয়োজিত আছেন মেডিকেল অফিসার। আমি মনে করি বাংলাদেশের যতগুলো ডাক্তার আছে তার ভিতরে উনি অন্যতম একজন মানবতার ডাক্তার, যে যাকে বলা হয় যার কাছে গেলে আমরা কোনো কিছু আসলে খালি হাতে পাই না, বিরোধ আসি না, ট্রিটমেন্ট পাই বিনা পয়সায়। তো সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য এবং আমাদের এখানে উপস্থিত আছেন আলোচক হিসাবে গণতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সদস্য এবং আমাদের দীপক রায়। উনি আমাদেরকে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে গাইডলাইন করে যে আমাদের সমস্যাগুলা সমাধান কীভাবে করা যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি দীপক রায় ভাইকে। আসলে আমাদের এখানে একজন 22 ফেব্রুয়ারি 22 তারিখে যে আমরা আন্দোলন করলাম, সেইখানে যে যোদ্ধা আহত আমরা বলি, যেমন 5 আগস্ট যেমন একটা যোদ্ধা এই দেশ আহত হয়েছে, আমাদেরও একজন আহত আছে, আমাদের শাকিল ভাই, আমাদের সুমিয়া পানালের 2জন ব্যক্তি গুলি খেয়েছে এবং আমাদের এনায়েত ভাই আছে। আমরা আসলে একজন কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক হয়ে রাস্তায় গুলি খাওয়াটা সাধারণ কর্মচারীর জন্য এটা কিন্তু সহজ বিষয় না, এটা কিন্তু সহজ বিষয় না। কত খান উদারতা হলে সে একজন গুলি রাস্তায় একজন পুলিশের সামনে এসে দাঁড়িয়ে থাকে যে আমাকে গুলি করুন, তাহলে সেটা আপনার ভিতরে ত্যাগ আছে, আপনার ভিতরে সেই মানবতা আছে বিধায় আপনি সেটা করতে পারছেন। আমি আসলে আমাদের এখানে আরো 2জন ব্যক্তি আছেন যারা খুবই এই সংগঠনটাকে তৈরি করছেন। আমাদের শামীম ভাই সিনিয়র সহসভাপতি, আসলে আরো আছেন আমাদের সহসভাপতি
বেলাল ভাই এবং আমাদের বর্তমান সভাপতি আনিস ভাই যারা জেল খেটেছেন এই সংগঠনের জন্য। সুতরাং সংগঠনের জন্য জেল খানা মানে আপনার দাবি আদায় করতে গিয়ে, আমার দাবি আদায় করতে গিয়ে তারা জেল খেটেছেন, তাদের স্বার্থের জন্য জেল খাটা হয়নি। তো সুতরাং যারা জেল খেটেছেন ত্যাগী যারা নেতা, তাদেরকে আমরা কখনো বলবো না। আপনারা আমাদের সিনিয়র, যদি আমাদের যদি ভুলভ্রান্তি থাকে কখনো চলার পথে, নেতৃত্বের পথে, তাহলে আমরা ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখবেন এবং আমাদেরকে সামনে নির্দেশনা প্রদান করবেন, আমরা যেন সঠিক পথে থাকতে পারি। আমি আসলে এখানে যে আমাদের প্রত্যাশাগুলা, আমরা সোমবারে স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের সাথে যত উদ্যোগে আমরা ঢাকা বিভাগের সমস্যাগুলোর সমাধান করার জন্য বসবো এবং সেখানে আমি আশা করি 80% প্রবলেম আমরা সেখানে সমাধান করব। দ্বিতীয়ত প্রত্যাশা আমাদের ক্যাবিনেট সেক্রেটারির সাথে আমাদের মোটামুটি একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। হয়তো আমরা মঙ্গলবার বুধবারে ওনার সাথে বসতে পারবো। ওনার সাথে যদি আমরা বসতে পারি তাহলে আমি মনে করবো আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের সাথে বসার সমান কথা। ওনার সাথে বসলে আমাদের বাকি 20% আমরা সেখানে সমাধান করতে পারবো। দ্বিতীয় প্রত্যাশা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠানোর পরে ওখান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে আসলে উনি জুন মাসে অনেক ব্যস্ত ছিলেন বাজেট নিয়ে এবং লন্ডন ছিলেন, এখন বাংলাদেশে অবস্থান করছেন। আমরা জুলাই মাসের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময় আমরা ওনার সাথে একটা মিটিংয়ের সাক্ষাৎ করার একটা গ্রিন সিগন্যাল পেয়েছি। আপনারা দোয়া করবেন আমরা সেইখানে বসে যেন ঠিকাদার বাতিল করতে পারি। আমাদের প্রত্যাশা তো অনেক। সারা বাংলাদেশের যতগুলো ডিসি অফিস আছে, বর্তমানে আপনারা হয়তো জানেন না, আমরা যখন এই সংগঠনটা বিশেষ করে 17 আগস্টের পর থেকে আমি নিজ হাতে, আমি আজকে নিজের হাতে আমি প্রায় 66টা জেলার মধ্যে এবং সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে, সচিব, যতগুলো উপদেষ্টা আছে, তাদের কাছে চিঠি আমার নিজ হাতে কম্পোজ করে আমি পাঠিয়েছি এবং সেগুলার বাস্তবতা এবং সেগুলার পদক্ষেপ এখন থেকে শুরু হয়েছে এবং তারা প্রত্যেকটা চিঠি অনুযায়ী সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে আমার সাংগঠনিক সম্পাদক বলছেন যে গাইবান্ধা সিভিল সার্জনকে সহজ করা হয়েছে যে আপনি 72 মাসের বেতন 72 জন কর্মচারী কেন পরিশোধ করা হন নাই, বাজেট থাকা সত্ত্বেও। তো সুতরাং এটা একমাত্র কল্যাণ পরিষদের উদ্যোগ। সুতরাং আমাদের টার্গেট থাকবে আমাদের এই কল্যাণ পরিষদের আওতায় যারা আছেন, যারা এই দাবির সাথে সম্পৃক্ত, যারা এই দাবির সাথে একমত, যদি আমি নাও থাকি এই সংগঠনে, যদি আমার মৃত্যুবরণ হয়, কিন্তু আল্লাহ যেন আমাকে ওইটুকু সময় দেয় যেন আমি প্রত্যেকটা কর্মচারীকে একটা যুদ্ধ হিসাবে তৈরি করতে পারি এবং তার দাবি যেন সে নিজে আদায় করতে পারে। এটা যেন আমি করে যেতে পারি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে। আমার একজন কর্মচারী যখন একজন আমলার টেবিলে যাবে, সে যখন একটা আইডি কার্ড পেশ করবে, একটা পরিচয় পেশ করবে, তাহলে কর্মচারী কল্যাণ পরিষদের একজন সদস্য, কেন্দ্রীয় কমিটির। সুতরাং আমার ওই কর্মচারীর সমস্যাটা ওইখানের সমাধান হবে, এটা আমি বিশ্বাস করি। আমি আরো প্রত্যাশা জানাচ্ছি, প্রত্যাশাটা সবার অনেক। আমরা কিছুদিন আগে 4-5 দিন আগে মানসিক হাসপাতালে গেছিলাম 46 জনের চাকরির ব্যাপারে, যেখানে আমাদের একজন আপা ছিল, আকলিমা আপা। এই 46 জনের চাকরি আমরা সামনে যখন টেন্ডার হবে, এই 46 জনকে বহাল করবে ওই ডাইরেক্টর আমাদের কথা দিয়েছেন। এটা আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে। এবং আমাদের আরো জুন মাসে আমাদের বঙ্গু হাসপাতালের 341 জন আমাদের প্রান্তদা আছে এখানে, তাদেরকে একজন পরিচালক, একজন র্যাবের নেতা, সে বলেছে 10 মিনিট সময় লাগবে না আমি আপনাদেরকে এখান থেকে বের করে দিতে। আমি ওই র্যাবের নেতার পরিচয় বের করছি, তার ইতিহাস আমি পড়ছি। আমি ওকে এখানে বলবো না, এই মিডিয়ার সামনে বলবো না, আমি তাকে 5 মিনিটের ভিতরে এই টাকা সরকার দেবো, টাকা সত্যি উৎসব। এবং এই বঙ্গু হাসপাতালে যারা কর্মরত আছে, আমি আশা করব একটা মানুষের চাকরি যেন না যায়। আমরা সেই ব্যবস্থা করবো। রোববার থেকে আমাদের আসল মিশন শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরেকটা সমস্যা আছে, আপনারা দেখবেন স্বাস্থ্য খাতের সমস্যাটা অনেক। আমি সারা বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা লড়াই করছি, কিন্তু স্বাস্থ্য খাতের সমস্যাটা বিশাল। আমরা সেই স্বাস্থ্য খাতকে একটা প্ল্যাটফর্মে এনে এমন এক জায়গায় দিয়ে যাচ্ছি, সেইখানে যেন আমার স্বাস্থ্য খাত যেন আর এক বিন্দু সমস্যার সম্মুখীন না হয়। আমরা ওই জায়গায় নিয়ে যাচ্ছি এবং আমরা এই মানিকগঞ্জ হাসপাতাল বলেন, মুন্সিগঞ্জ, সারা বাংলাদেশে সবগুলো অনেক সমস্যার মধ্যে আছে। আমরা এমন জায়গায় তাদেরকে মনে করেন নিয়ে গেছি এবং আশা করি আমরা সিভিল সার্জন হইতে, পরিচালক হইতে, এভরিথিং অল জায়গায় আমাদের যে মেসেজগুলো চলে গেছে, আশা করি তারা আমাদের মেসেজের বাইরে কোনো কাজ করবে না। আমি
আরেকটা আমাদের বড় প্রবলেম আমরা দীর্ঘদিন ফেস করতেছি, সেটা আমাদের সবাই জানেন, সারা বাংলাদেশে যেটা ভাইরাল একটা হাসপাতাল মুগদা। আপনারা সবাই এটা অবগত। আমাদের মুগদা হাসপাতালের আমাদের সহকর্মীবৃন্দ এখানে আছেন। আমরা আসলে তাদের দিকে তাকালে আমাদের খারাপ লাগে যে তারা এত নির্যাতিত, রাজপঙ্গু, মানসিক, ঠিক আছে নি, এত নির্যাতিত, বারবার ফেল হচ্ছে, বারবার ব্যর্থতা পরিচয় দিচ্ছে। কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই হাসপাতালগুলা আর ব্যর্থতা পরিচয় দিবে না, ওইখানে সফলতা আমরা নিয়ে আসবো। বিনিময় যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব। এবং আমাদের মুগদা হাসপাতালের যারা চাকরিযুক্ত, ইনশাআল্লাহ এই পঙ্গু হাসপাতালের সাথে তারাও যেন ওখানে অবস্থান গ্রহণ করে, তারা যেন চাকরি ফেরত পায়, আমরা রোববার থেকে সেই কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের, আমি কি বলবো, আমাদের তো কিছু বলার নেই। এখানে আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি এই কারণে, কারণ আমাদের ফান্ড, কল্যাণ পরিষদের কোনো ফান্ড নেই যে আমরা একটা বড় হল রুম করে ভাড়া করবো, যে আপনাদেরকে জায়গা দিব। এটা আমাদের শব্দ, আমাদের প্রাণের নেতা, এই সংগঠনের প্রধান উপদেষ্টা, আমাদের 2018 সাল থেকে এই দাবি দেওয়ার যে ত্রাণকর্তা, যাকে আমরা আপদে বিপদে রাতে দিনে 24 ঘন্টা পাই, জুনাস সাকি ভাই এই রুমটা আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য অফিস হিসাবে। তাই আমরা আমাদের এখানে যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বাইরে যারা বুঝতে পারতেছেন না, আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যদি অর্থ থাকতো, আমাদের কাছে সমর্থ থাকতো, তাহলে আমরা বিশাল হল ভাড়া করে আপনাদেরকে আরামায় এসে বসাতে পারতাম, কিন্তু সেই সামর্থ্য আমাদের কাছে নেই। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সেই সামর্থ্য অর্জন করতে পারি। আমি সর্বশেষ বেশি কিছু বলবো না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যেটা, আমি স্পষ্ট একটা কথা বলে দিতে চাই। এই সংগঠন কর্মচারী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য এই সংগঠনের নীতি নির্ধারণ, নীতিমালা অনুযায়ী চলতে হবে। যদি আপনি নীতিমালার বাইরে কাজ করেন, আমি আপনার জন্য সুপারিশ করব না। আপনার বিপদে বললে এই সংগঠন যাবে না। আপনার বেয়াদবি এই সংগঠন পছন্দ করবে না। আপনার চোখ রাঙানো এই সংগঠন পছন্দ করবে না। কারণ আমরা এই সংগঠনের কোনো কারো প্রাণ দিয়ে এই সংগঠন চলে না। এই সংগঠন চলবে, মনে করেন ব্যক্তিগত প্রাণে যারা চলে তাদের আপনি হয়তো বলতে পারবেন। আপনি যদি কোনো ধরনের সংগঠনের সাথে, সংগঠনকে নিয়ে, সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে দিনরাত 24 ঘন্টা বৃষ্টিতে ভিজে, তাদেরকে নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য করেন, তাহলে এই সংগঠন কখনো মেনে নেবে না। গঠনতন্ত্র অনুযায়ী যেখানে যেটা করা দরকার সংগঠন সেটা করবে। আমি আপনার জন্য যদি প্রধান উপদেষ্টা মিলে যদি সুপারিশ করতে পারি, তাহলে আমি আপনার জন্য, আপনাকে এই সংগঠন থেকে বের করার জন্য হয়তো আমাকে ওই জায়গায় আবার যেতে হবে। তো সুতরাং আমি আশা করবো আপনাদের কাছে, আপনারা বিনীতভাবে এই সংগঠনের সাথে যারা আছেন, টেলিভিশন দৈনিক মজুরি ভিত্তিক যারা প্রকল্প যারা, তারা সবাই তাদের কাজ মিলিয়ে আপনারা দাবি আদায় করার সিদ্ধান্ত নেবেন। এবং আমাদের যারা ঠিকাদার বাতিলের যে আমাদের মূল স্লোগান, আমাদের টেলিভিশনের শ্রমিক নীতি রাখা হয়েছে সারা বাংলাদেশে, সেটা আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলা করে সিদ্ধান্ত প্রশ্নে উনি সংশোধন করে নেবেন। আশা করি যারা দৈনিক ভিত্তিতে আছেন তারা যে সুবিধা থেকে বঞ্চিত, আমরা আশা করি সেই সুবিধা আপনারা সবাই পাবেন। এবং আমাদের যে মূল দাবি ঠিকাদার কথা বাতিল, যেটা আমরা ক্যাবিনেট সেক্রেটারির সাথে বসার পরে আমরা সিদ্ধান্ত বুঝতে পারবো আমাদের আসলে ঠিকাদার কথা বাতিল হবে কিনা। তো সুতরাং আপনারা দোয়া করবেন আমরা যেন ক্যাবিনেট সেক্রেটারির সাথে এই সপ্তাহ বসতে পারি, এবং জুলাই মাসে আমরা যেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসতে পারি। আমরা দুটা ব্যক্তি এই আছে আমাদের সমাধান করার একমাত্র, আশা করি আমরা দুটা ব্যক্তির সাথে বসতে পারবো। আমি বিস্তারিত আর কিছু বলবো না। আমাদের প্রত্যাশা কিন্তু এই দুটা ব্যক্তির কাছে বেশি। তো সুতরাং আমরা 719 জনের চাকরি বেতন বকেয়া আমরা ফেরত দিচ্ছি। আমরা 719 জনকে বেতন বকেয়া পরিশোধ করার ভূমিকা রাখছে কল্যাণ পরিষদ। 200 জনের 300 অন্তত তোমাদের কয়জন, 414 জনের চাকরি বহাল রাখার এই কল্যাণ পরিষদ গ্রহণ করছে, এবং সেটা 419 জনকে আমরা চাকরি ফেরত দিয়েছি, অর্থাৎ তাদের চাকরি আর যাবে না। তো সুতরাং আমরা যদি 419 জন পারি, তাহলে সারা বাংলাদেশে 3114 জন চাকরিযুক্ত আছে, আমরা তাদেরকেও পাবো। কারণ আমাদের স্লোগান একটা, আমাদের দাবি একটা। তো সুতরাং আমরা যেই অবস্থানে আছি, এটা এখন এই কল্যাণ পরিষদ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে পরিস্থিতি পেয়েছে, সেই পরিস্থিতিতে আপনারা কাজে লাগাবেন। আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের দপ্তরে, আপনাদের পরিচালকের সাথে ওইভাবে কথা বলবেন, বুক ফুলিয়ে, ভয় পাওয়ার কারণ নেই। কল্যাণ পরিষদ আপনাদের সাথে 24 আবার থাকবে। আপনারা যদি রাখেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পদবিতে আসার জন্য এবং যে আলোচনা ক্ষমতা আসার জন্য। আমি আসলে আমি দুঃখিত, এবং আমি আজকে আবারও দ্বিতীয়বার ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যারা বুঝতে পারেন নাই, দূর দূরান্ত থেকে এসেছে। আমরা ইনশাআল্লাহ সামনে বৃহত্তর একটা সমাবেশ করার উদ্যোগ দিচ্ছি, এবং সেখানে আমাদের বড় বড় লোকেরা আরো যারা আমাদের দাবি আদায় করার এই সমাধান দিবে, তাদেরকে আমরা প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উনি গঠনমূলক আলোচনা করেছেন এবং ওনার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কাজগুলা করে থাকি, যে কাজগুলা মানে আমাদেরকে টেবিলে বসার জন্য সহযোগিতা করে। এই কাজগুলার অগ্রণী ভূমিকা পালন করেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব। ওনাকে সভাপতি আমি রায় বিরাট অনেক বিশ্বাস করি, ওনার মাধ্যমে কিন্তু চিঠি জানা করে হয়, তারপরে আমরা বসে ওখানে সিদ্ধান্ত নিয়ে আসি। যাই হোক, ধন্যবাদ। আমরা এরকম একটা সুযোগ্য সাধারণ সম্পাদক বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে অন্তর্ভুক্ত করতে পেরেছি সকলের মঙ্গলের জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণের নেতা, যিনি আমাদেরকে নিয়ে ভাবেন, যেখানে কথা বলার সুযোগ পান ইনারা শুধু আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে নিয়োজিত যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আমাদের প্রধান উপদেষ্টা জুনায়েদ সাকিব ভাইয়ের আদর্শে যারা আদর্শিত নেতা হয়ে আজকে গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যান আমাদের দীপক রায় দাদা, উনি আমাদের সর্বক্ষণ উনি আমাদের সাথে যোগাযোগ করেন। ওনার অফিসে আসলে উনি আগে বলে মজিবুর ভাই, আজকিনুল ভাই, আনিস ভাই কেমন আছেন, আপনাদের সংগঠনের অবস্থা কি, আপনাদের লোকের চাকরির ব্যবস্থা কি, বেতন বকেয়ার অবস্থা কি, উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। উনি আমাদের সামনে এখন কথা বলবেন এবং কথা বলার পরে উনি আমাদের আংশিক কিছু কমিটি ঘোষণা করবেন। তারপরে আমাদের প্রধান অতিথি যেখানে আছেন প্রধান আলোচক উনিও কথা বলে স্যার আমাদের আংশিক কিছু কমিটি ঘোষণা করবেন, আর বাকি যে কমিটিটা আছে পূর্ণাঙ্গ কমিটিটা সভাপতি, সেক্রেটারি এবং আমরা ঘোষণা করে দিই। সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন। আপনারা অনেক দূরের পরিচয় দিয়েছেন। শেষ করে আমরা প্রোগ্রামটা সবাই নাস্তা একটু আয়োজন আপ্যায়নের ব্যবস্থা করা আছে, সেটা করে একসাথে আমরা এখান থেকে বিদায় করব। ধন্যবাদ সবাইকে। দীপক রায় দাদা। আজকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত আজকে কর্মপরিকল্পনা সভা। আজকের কর্মপরিকল্পনা সভায় বিভিন্ন জেলা থেকেও এসেছেন, আর ঢাকায় যারা থাকেন তারা তো এসেছেনই। এবং আজকে প্রধান আলোচক ডাক্তার নুরুজ্জামান মহোদয়, তিনি আমাদের মাঝে এসেছেন। আজকের সভা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মজিবুর ভাই, নুরু ভাই এবং আনিস ভাই সভাপতি, এবং আপনারা যারা সামনে উপবিষ্ট সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, নমস্কার। সংগ্রামী বন্ধুগণ, অবশ্যই আপনারা সংগ্রামী, এই জন্য সংগ্রামী যে আউটসোর্সিং এর মতো একটা বাজে প্রক্রিয়ার ভেতর দিয়ে এসেও আপনারা বাংলাদেশের গণমানুষকে সেবা দেন, স্বাস্থ্য খাতে সেবা দেন, আপনারা বিদ্যুৎ খাতে সেবা দেন, মানে আপনারা কৃষি খাতে সেবা দেন, মানে সরকারি সমস্ত দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং কর্মীরা এখন আছে। তো এটা আছে কেন, সেটি তো একটা ব্যাপার। মানে একটা দেশে, যে দেশ সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এরকম গুরুত্বপূর্ণ মানুষের মৌলিক অধিকারগুলো স্বীকারের মধ্য দিয়েই স্বাধীনতা এনেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেইখানকার মূল কথাগুলো আজকে অস্বীকার করা হয়। সাম্যের ধারণা থেকে না, যখন আউটসোর্সিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন কর্মী নিয়োগ দেওয়া হয়, কারণ চুক্তিপত্রটাই সেখানে গণতান্ত্রিক নেওয়া হয় যে আপনি এই চুক্তিতে রাজি আছেন, আপনাকে 2 বছর পরেই চাকরি থেকে বাদ দেওয়া হইতে পারে, আপনাকে যখন তখন ছাঁটাই করা যেতে পারে। তো এরকম হচ্ছে অন্যায্য চুক্তিতে আপনারা সই করে স্বীকৃত হয়ে আপনারা এই দেশে এরকম ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে কিংবা আমরা সাধারণ পুরো দেশের মানুষ যখন সেবা পাই, যখন সেবা নেই, তখন কিন্তু অন্য কর্মচারী, অন্য সরকারি কর্মচারী যা যা করেন সেটা কিন্তু আপনাদের করতে হয়। আপনারা কোনো অংশে কম সেবা দেন এমন না। পঙ্গু হাসপাতালে যখন যাই, যখন মানসিকে যাই, যখন এই মুগ্ধা হাসপাতালে গিয়েছিলাম আমরা, ওখানে এই করোনার সময় আমাদের অনেক বন্ধু হাসপাতালে ভর্তি ছিল, আমরা তো আপনাদের সেবা পাইছি। আজকে 341 জন পঙ্গুতে তার চাকরি নিয়ে টানাটানির মধ্যে আছে। উনি বললেন ওই ভাই যে 1 জুলাই থেকে ওনার চাকরি থাকবে কিনা উনি আশঙ্কার মধ্যে আছেন। এই আশঙ্কার মধ্যে থাকবো আমরা জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান করলাম, সারা দেশের মানুষ একটা ফ্যাসিস্ট শাসনকে যখন হটায় একটা নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনার দিকে যখন আমরা যাত্রা করব, তখন এই আউটসোর্সিং কেন থাকবে? কেন মুক্তার আজকে কর্মচারী, পঙ্গুর কর্মচারী আজকে হতাশা ব্যক্ত করবে? তার বেতন বকেয়া মাসের পর মাস থাকে,
এবং সেটা নিয়ে কথা বলতে গেলে তার চাকরি থাকে না, যখন তখন তার চাকরি চলে যেতে পারে। আর ঠিকাদাররা বসে আছে, তার আরো কিভাবে লাভ হবে? এই ঠিকাদারি সিস্টেমই তো চলবে না। ফলে আপনারা এগুলো এরকম নিপীড়ন এবং মানে একটা ভয়াবহ একটা নির্যাতনের ভিতর দিয়ে অনেকেই বললেন এখানে, এবং আসলেই তো এটা দাসত্বের একটা প্রক্রিয়া, এটা চলতে পারে না। আমাদের সংগঠন গণসংহতি আন্দোলন আপনাদের সাথে সেই 2018 সাল, সম্ভবত 2018 সাল থেকে আমরা আছি। আমরা আপনাদের সকল আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম এবং থাকবো। আমরা মনে করি যে যদি নতুন বাংলাদেশ গড়তে হয় তাহলে আউটসোর্সিং পদ্ধতি নিয়ে নতুনভাবে নতুন নীতিমালা করতে হবে। পুরনো নীতিমালা দিয়ে বিশ্বব্যাংক, IMF এর যে খরচ কমাও এবং প্রত্যেক কর্মচারী কর্মকর্তা যারা থাকবেন তাদেরকে কত কম সুবিধা দেওয়া যায়। আপনাদের কিন্তু বোনাস ঠিক মতো নাই, এবং এবারে যে বোনাস দেওয়া 2025-এ যে নীতিমালা চালু হয়েছে সেই নীতিমালাও কিন্তু ন্যায্য হয়নি, দেওয়া হয় নাই। আবার যেটা ঘোষণা করা হয়েছে যে বৈশাখী ভাতা দেওয়া হবে 20% এবং অন্যান্য বোনাস দেওয়া হবে 50%। তাহলে দেখেন, মাতৃত্বকালীন ছুটি একই অফিসে অন্য নারীরা পাবেন বা অন্য কর্মকর্তারা পাবেন, কর্মচারীরা পাবেন, স্টাফরা পাবেন 6 মাস, কিন্তু আউটসোর্সিং এ যারা নিয়োজিত তারা পাবেন 45 দিন। এটা কি বৈষম্য নয়? বৈষম্য, এটা চলতে পারে না। ফলে এই যে বৈষম্য, এগুলো হচ্ছে ঘোষণা দেওয়ার পরেও মানে নতুন করে ঘোষণাতেও আছে। পূর্বে তো ছিল বৈষম্য, 2025-এর ঘোষণাতেও আছে। আপনারা নতুন 5টা দাবি, এখানে স্পষ্ট কিছু দাবি তুলেছেন, আমরা দেখেছি। সেই দাবিগুলোর কতটা ন্যায্য, যে লোকটাকে আজকে চাকরি মানে দোদুল্যমান চাকরি আপনারা ঠিকাদারি প্রথার মাধ্যমে আরেকজনকে দেবেন, এইটা প্রথমেই আপনারা বলছেন এটা চলতে পারে না। প্রথমে তো বলছেন ঠিকাদার চলবে না। দ্বিতীয় দাবি হচ্ছে, গুরুত্বপূর্ণ দাবি এটা, যে যাকে আপনারা বলতেছেন যার আজকে 2 বছর পর নিয়োগ শেষ, যার নিয়োগ শেষ হলো, পরের দিন ওই লোকটার মধ্যে আরেকজনকে নেওয়া চলবে না। এটা আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। ফলে এটার সাথে আমরা একমত। এখানে যে 5টা দাবি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ দাবি। ফলে আজকে এই কর্মপরিকল্পনা সভায় আসলে আমি যে দিকটায় আলোকপাত করতে চাই, শেষ করব, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে রাস্তায় অনেক ধরনের সংগঠন আছে, আপনাদের মতন পরিষদ আছে, নানান ফেডারেশন আছে। দেখবেন যে কিছু এরকম সড়ক ফেডারেশনও ছিল যারা নিজেদের দাবি দেওয়া না, অন্যের দাবি দেওয়ার জন্য, মানে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য 2014 সালে মানে কি করেনি, পুরো রাস্তা অবরোধ করে, পুরো দেশ অবরোধ করে রেখেছিল। মানে ব্যাপারটা এরকম যে সংগঠন যদি লোকবল বেশি থাকে এবং লোকবল যদি কোনো একটা নেগেটিভ কাজও করতে চায় সেটা করতে পারে। মানে নেগেটিভ কাজ উদাহরণ দিলাম আমি, নেগেটিভ কাজ দিয়ে মাসের পর মাস তারা বাংলাদেশ অচল করে রেখেছিল। কিন্তু ন্যায্য দাবির জন্য কিভাবে ন্যায্য দাবি আদায় করে নিতে হয়, তাহলে যদি আপনাদের একটা ন্যায্য সংগঠন হয়ে থাকে তাহলে আপনাদের সংগঠন বড় করে তুলতে হবে। আপনাদের সংগঠন বড় করে 6 লক্ষ লোকের সংগঠন বলা হচ্ছে, 6 লক্ষের সংগঠন মাস্তানি করবেন না। মাস্তানি করাটা কোনো সংগঠনের গণতান্ত্রিক কাজ না। করতে হবে নিজের দাবির জন্য, নিজের দাবির জন্য, সেই গণতান্ত্রিক দাবি আদায় করার জন্য শহীদ মিনার হোক, প্রেস ক্লাব হোক, কিংবা জেলা শহরের ডিসি অফিসের সামনে হোক, এমন কর্মসূচি দিতে হবে সেই কর্মসূচি থাকায় যাতে সে দাবি নিয়ে নিতে বাধ্য হয়। আমরা মাস্তানি করবো না, আমরা সেই ফেডারেশনগুলোর মতো এই কর্মচারী কল্যাণ পরিষদ, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ মাস্তানি করবে না, কারো ক্ষতি করবে না, কোনো কর্মকর্তাকে মানে বুকের কলার ধরে নিচে নামাবে না। এটা এই কর্মচারী কল্যাণ পরিষদের কোনো উদ্দেশ্য নয়, কোনো উদ্দেশ্য নয়। কিন্তু যেটা করবে, চোখে চোখ রেখে বুক উঁচু করে তার দাবির কথা জানাবে। নিয়োজিত হয়েছি মাথা নিচু করে থাকার জন্য নয়, আমরা আমাদের দাবির কথা বলবো। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমাদের দাবিগুলো ন্যায্য দাবি, আমাদের দাবিগুলো আপনারা বিশেষজ্ঞ কমিটি করুন। বিশেষজ্ঞ কমিটি, এটাকে শাসক কমিটি হয়েছে, সেই কমিটি যে প্রস্তাবনাগুলো দিচ্ছে সেই প্রস্তাবনা অনুযায়ী আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নেন, সেইটা করেন। কিন্তু আমাদেরকে ঝুলিয়ে রেখে, আমাদেরকে দুষে পূরণ করে বাকিগুলো সেই ঠিকাদারদেরকে প্রাধান্য দিয়ে তাদের সাথে মিটিং করবেন, তাদের মানে তাদের যে শর্ত কিংবা তাদের স্বার্থকে বাস্তবায়ন করবেন, এই নীতিমালা দিয়ে এই আউটসোর্সিং পুরনো দাসত্ব বজায়ই থাকবে। ফলে আমরা সেটা মানি না। আমাদের গণসংহতি আন্দোলন আপনাদের সাথে আছে। আপনারা বারবার বলতেছিলেন
যে নীতিমালা ঘোষণা করা হয়েছে সেই নীতিমালায় আপনারা দুই একটা দাবি হয়তো পেয়েছেন, কিন্তু সন্তুষ্ট হওয়ার মতো পান নাই। ফলে এই আন্দোলন আপনাদের চলবে। আমি যেটা বলতেছিলাম যে কর্ম পরিকল্পনা সভায় সংগঠন কিভাবে শক্তিশালী করতে হয় সেই দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। সেই দিকে প্রথমে দেখলাম এখানে একটু হালকা চিৎকার করা হচ্ছিল। হ্যাঁ, দাবি গুরুত্বপূর্ণ, দাবি গুরুত্বপূর্ণ যে সকলকে সুযোগ দেবে। রুমটা ছোট, সকলকে বসার জায়গা দেওয়া হচ্ছিল না। কিন্তু এইটুকু বসাবসি নিয়ে কিংবা এইটুকু ছোট্ট ছোট্ট বিষয় নিয়েই আপনারা নিজেদের মধ্যে বিভেদ, বিভাজন, ভাগাভাগি করবেন না। যেটা করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর যে দালালদের নাকি একটা সংগঠন আছে শুনতে পাওয়া যায়, সেই দালালদের সংগঠন যদি দালালিই করে, যদি এই আউটসোর্সিং কর্মচারীদের স্বার্থকে দেখতে না পায়, একদিন সে দালালদের সংগঠন এমনি ঝরে পড়বে, এমনি ঝরে পড়বে। আপনাদের সংগঠনকে এই কল্যাণ পরিষদ যদি আপনাদের সকলের দাবি, সকলের ন্যায্য দাবিকে সামনে নিয়ে যদি আপনাদের সাথে বুকে বুক, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে শক্ত পায়ে যদি সামনে থেকে এগিয়ে যায়, দালালরা ভাই টিকবে না। দালাল থেকে নাই, কোনো দালাল থেকে নাই। আমরা আমাদের সংগঠনের আদর্শ মনে করি মৌলানা ভাসানীকে। মৌলানা ভাসানী তার সমস্ত জীবন সংগ্রাম করে গেছেন। সংগ্রামের পথে সে কোনো দুই নম্বরই কোনোদিন ক্ষমতা গ্রহণ করেনি। আমাদের নেতা জুনায়েদ সাকিও মৌলানা ভাসানীর পথকে আঁকড়ে ধরে আমরা পুরো সংগঠন, আমরা এই যে আউটসোর্সিং, এই যে পল্লী বিদ্যুৎ সমিতি, এই যে আজকে হাই স্কুলের শিক্ষক, আজকে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীদের ইউনিয়ন আছে, তাদের পক্ষে কিন্তু আমরা কথা বলছি। আজকে কৃষকরা পদে পদে বঞ্চিত, তারা ফসলের দাম পায় না। আমাদের সংগঠন বাংলাদেশ কৃষক মজুর সংহতি, এই যে বাজেটের আগে এবং বাজেটের পরে আমরা দেখাই দিলাম যে বাজেটে কিছুই দেয়নি। মানে আমরা এই ধরনের কাজের মধ্য দিয়ে চেষ্টা করতেছি। তো ফলে আমরা মনে করি আপনারা এরকম কর্মপরিকল্পনা সভা আরো গুছিয়ে করেন। কর্মপরিকল্পনা সভায় আপনারা গুছিয়ে জেলা কমিটিগুলোকে শক্তিশালী করেন, জেলা কমিটিগুলোতে ডিসি অফিসকে আপনারা ধাক্কা দেন, 1 নম্বর। আর 2 নম্বর ধাক্কা দেওয়ার জন্য আবার সম্মতি তৈরি করতে হয়, সমাজে কনসেন্ট গ্রো করতে হয়। কনসেন্ট গ্রোটা কি? এই দেখেন কিছু আগে একটা কোটা বিরোধী আন্দোলন কোন আন্দোলনে গিয়ে পৌঁছলো, গণঅভ্যুত্থান হয়ে গেল। ওরাও নিজেদের বাইরে সাধারণ জনগণের মতামত সম্মতি আদায় করতেছিল। মানে এই যে যারা ভোক্তা, যারা স্বাস্থ্য সেবা নিচ্ছে, এই যারা ভোক্তা বিদ্যুৎ সেবা নিচ্ছে, তারা যদি জানে যে আপনাদের চাকরিটা কত টলটলায়মান, কতটা ভঙ্গুর চাকরি, মানে এটা যেন তারা জানে, প্রত্যেকেই যেন জানে। এবং তাদের আপনাদের দাবির পক্ষে তারা যদি কোনো ধরনের মানে সমর্থন দেয়, সেই সমর্থনটা আদায় করে নেওয়ার জন্য আপনারা মতামত তৈরি করেন, মতামত গঠন করেন যে ভাই যে আমরা এই নিপীড়নের মধ্যে আছি, আমরা এই বৈষম্যের মধ্যে আছি, আপনারা কি মনে করেন? এই যে আমাদের ঠিকাদাররা নিয়োগ দেয়, ঠিকাদাররা নিয়োগ দিলে আমাদের বেতন আমরা একটা অংশ চেক বন্ধ করে কেটে নেয়। এই যে ঠিকাদাররা আমাদের এই ব্যবহার করে, আপনারা কি জানেন? বা জানলেও আমরা যে আন্দোলন করতেছি, আমাদের আন্দোলন আপনারা সমর্থন দেন। এইটা যদি আপনারা 64 জেলায় করেন, বললাম এই সংগঠনের যে 6 লক্ষ কর্মী আছে না, এই 6 লক্ষ কর্মীর দাবি সারা দেশের মানুষের মধ্যে পৌঁছে যাবে। আর সেই দাবি জয়ী হয় যখন সেই দাবিটা দেশের সকল মানুষের কাছে যায়। পল্লী বিদ্যুৎ সমিতি 40,000 জন লোক আন্দোলন করলো শহীদ মিনারে 15-16 দিন। আমরা প্রত্যেকে ছিলাম, আমরা প্রত্যেকে মনে ছিলাম। সাকিব ভাই 2-3 দিন বক্তৃতা দিচ্ছে, আমি রেগুলার ওখানে যাইতাম, রেগুলার 4-5 দিন বক্তৃতা দিচ্ছি। তো বক্তৃতা দেওয়া তো মূল কাজ না, মূল কাজটা কি? আমরা ওখানে বৃষ্টিতে ভিজে ওখানে সারাদিন ওখানে থাকতাম, বৃষ্টির সময় থাকতাম, রোদের মতো থাকতাম। থাকার মধ্যে কি পাইলাম আমরা পাইলাম 40,000 জন লোক, মানে যেটা উদাহরণ দিচ্ছি, ওই 40,000 জন লোক আন্দোলনে ভুলেও করছিল, একবার কান অফ করে দিচ্ছে। কান অফ করে দেওয়ার পর ওদের মামলা হয়েছে, রাষ্ট্রবিরোধী মামলা। কিন্তু রাষ্ট্রবিরোধী মামলাও হওয়ার কথা ছিল না, কারণ অফ করে দিছে। আসলে মামলা দিছে আগের দিন রাত্রে, গভীর রাত্রে 2-3টার সময় ধরে নিয়েছে। আর মামলা দিছে ওদেরকে পরের দিন, ধরেন ধরছে 16 তারিখ রাত্রে, মামলা দিচ্ছে 17 তারিখ। কিন্তু 17 তারিখ ওই লোকগুলো তার কর্মস্থলে ছিলই না। তাহলে রাষ্ট্রবিরোধী মামলা কিভাবে হয়? তবু তারা মেনে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওটা ফেস করছে আইনিভাবে। আইনিভাবে ফেস করে তারা কিন্তু সারা দেশের মানুষকে বুঝাইছিল যে 400 টাকার মিটার জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে 2,000 টাকা, 1600 টাকা, 1300 টাকা। তারপরে মানে এত নিম্নমানের প্রোডাক্ট দিয়ে সারা দেশ ভর্তি করছে পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আরইবি। তাহলে সেইটা তারা জনসমক্ষে নিয়ে আসছে আন্দোলনের মধ্যে দিয়ে। ফলে আপনাদের সাথে ঠিকাদাররা যা করে, আপনাদের সাথে এই যে মানে মধ্যসত্ত্ব ভোগী এই ঠিকাদাররা, তথাকথিত দালালেরা আপনাদের জীবনকে কি বাজে অবস্থা নিয়ে গেছে, এটা যদি আপনারা আরো জনগণের সাথে, সারা দেশের মানুষের সামনে আরো ভালোভাবে, আরো সহজভাবে, আরো ব্যাখ্যামূলক ভাবে তুলে ধরতে পারেন, আমার মনে হয় এই আজকে যে দশা পরিবর্তন হবে।
তারা আভ্যন্তরীণভাবে কিছু কাজ করে রেখেছেন। তাদের সাধারণভাবে গৃহীত সিদ্ধান্তটা আমাকে পাঠ করতে বলা হয়েছে। সেটা হচ্ছে আজকের কমিটির কয়েকজনের নাম। তো আমি ঘোষণা করছি মোহাম্মদ হারিস মাহমুদ, নিজ থেকেই করি, হারিস মাহমুদকে দপ্তর সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। হারিস মাহমুদ দপ্তর সম্পাদক। এরপরে ঘোষণা করছি মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ প্রচার সম্পাদক, তাকে প্রচার সম্পাদক হিসেবে সংগঠন মনোনীত করেছে। এরপরে নাম ঘোষণা করছি সহ সভাপতি হিসেবে তাকে সংগঠন মনোনয়ন করেছেন, তার নাম হচ্ছে জয়নাল আবেদিন, সহ সভাপতি। ধন্যবাদ আপনাকে। এরপর নাম ঘোষণা করছে আরেকজন সহসভাপতি, সংগঠন তাকে সহসভাপতি ঘোষণা করেছেন মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন ভাইকে দাঁড়িয়ে, বেলাল হোসেন ভাই ধন্যবাদ আপনাকে। এরপরে ঘোষণা করছি সিনিয়র সহসভাপতি হিসেবে সংগঠন মনোনয়ন দিয়েছেন মোহাম্মদ শামীম ভাইকে। তাহলে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, আপনাদের আন্দোলনের সাথে আমরা সবসময় থাকবো এই বলে আমি আজকের প্রধান আলোচকের বক্তব্য শুনবো এই বলে আপনাদের সবাইকে সমাবেশ ধন্যবাদ দীপক দাদা রায়কে। উনি সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তিনি আসলে একজন আশ্চর্য মানুষ। উনি সবসময় প্রতিনিধি কথা বলেন, সকলকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করেন। এগুলোকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়। ওনারা গণসংহতি আন্দোলন যেখানে সুযোগ পায় এখানে আমাদের দুঃখ দুর্দশা মানবতার যারা জীবনযাপন করে তাদের কথা বলে। এখন আমাদের প্রধান আকর্ষণ এই কর্মচারী কল্যাণ পরিষদের যে স্যারের কথা আমাদের সাধারণ সম্পাদক একটি মূল অনেকভাবে প্রশংসা করেন। আমি ওই দিনটা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়ে আমি একটু প্রশংসার একটু অংশগ্রহণ হিসাবে দেখে মাশাআল্লাহ স্যার এত ভালো মানুষ। ওনার চেম্বারের মানে রুগী দাঁড়ানোর কোনো সুযোগ নাই, এত রুগী আল্লাহ দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি স্যারের জন্য আল্লাহর রহমতে আরো মানে দিন দিন উন্নতি হয় এবং স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। স্যার আমাদের এই সংগঠনে থাকবেন এমন একজন মানুষ আজকে মূল মানে সিলেকশন করেছেন, আমরা ধন্য হয়েছি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ ধন্য হয়েছে হিসাবে আমরা ওনাকে গর্বিত। এখন আমাদের সামনে আমাদের এই সংগঠনের আরো কিছু সুন্দর পরিকল্পনা, আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য স্যারের যে পদাচরণ, স্যারের অবস্থান থেকে স্যারের যে হাতগুলো আমাদের বিভিন্নভাবে কাজ করে দিবেন এই কথা আমরা শুনবো। আমাদের এই কর্মচারীদের মঙ্গলের জন্য স্যারে কাজ করবেন। এখন আমাদের প্রধান আলোচক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক্তার নুরুজ্জামান স্যার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট নোয়াখালীতে কর্মরত আছেন। উনি আমাদের এই কর্মচারী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর একজন। উনিও কিছু বক্তব্য দেওয়ার পরে আবার কিছু নাম ঘোষণা করবেন, আর বাকি নামগুলা সভাপতি সেক্রেটারি আমি ঘোষণা করবো। ধন্যবাদ সকলকে। তাহলে বোধহয় আপনারা সবাই শুনতে পারবেন। আমি দাঁড়িয়ে বলি, প্রথমেই আলোকের কাছে আমি শুকরিয়া বলি যে আপনাদের এত সুন্দর একটা যৌক্তিক দাবির সাথে আমি যুক্ত হতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে যারাই আছেন এর সাথে, যারা পদে আছেন এবং যারা কর্মী হিসেবে কাজ করছেন, সবাই অত্যন্ত একটা সুন্দর যৌক্তিক দাবি নিয়ে আপনারা আগাচ্ছেন। তো আপনাদের দাবির সাথে আমি যুক্ত হতে পেরে প্রথমেই আমি শুকরিয়া আদায় করতে চাই। আমার অনেকগুলো কথা বলার ছিল, আমি খুবই আনন্দের সাথে এবং খুব মনোযোগ সহকারে জনাব দীপক রায়ের কথাগুলো শুনেছি। উনি আমার 80% কথাবার্তায় বলে দিয়েছেন যে আমার একটা আপনাদের কাছে খুব ভালো লাগার জন্য না, আমি খুবই যেটা ফিল করি যে আপনারা যারা আউটসোর্সিংয়ে কাজ করতেছেন, বহুদিন ধরে কাজ করে আসছেন, এই আউটসোর্সিং বহুদিন ধরে চলছে আমাদের বাংলাদেশে। খুব আদব একটা জিনিস, একটু ব্যঙ্গ করে বলে যে আদব চিড়িয়া, যে আপনারা যে জিনিসটা উনি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমি সবচেয়ে বেশি ফিল করি এই জিনিসটা। ওই তাড়নায় বেসিক্যালি আপনাদের কাছে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যদি আপনারা সবাই যার যার প্রতিষ্ঠানে কাজ করছেন, কেউ কি তার কাজ অন্য গভর্নমেন্টের পদে যারা আছে তার কাছে কোনো অংশে কম করেন বা কম যোগ্যতা সম্পন্ন, এবং আপনাদের সেবা দিয়েই কিন্তু এই হসপিটালগুলি বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানগুলি আজ পর্যন্ত চলে আসছে আপনাদের সেবায়। কিন্তু চিন্তা করলে মানে এই জিনিসটা গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আপনারা কতটা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কিন্তু সার্ভিস করতে আসছেন। তো এই জায়গাটা আমার কাছে অনেক আগে থেকেই খুব খারাপ লাগতো, বাট আমি আমার পথ থেকে তো তেমন কিছু করার নাই। যখন এই আপনাদের এই বাংলাদেশ কর্মচারী আউটসোর্সিং কল্যাণ সমিতি কল্যাণ পরিষদ যখন একটা ইউনাইট হয়ে একটা কাজ এগিয়ে যাচ্ছে, তখন আমার সেই সময়কার দুঃখটা মনে হচ্ছে যাক কেউ একজন অ্যাড্রেস করেছে আমার মতো করে, এখন সেটাকে দূর করার জন্য আপনারা সবাই সংগঠিত হয়ে আগাচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এই জন্যই আমি আপনাদের সাথে আবারও
থাকবো, আছি। আমার পক্ষ থেকে আমার চেয়ার থেকে হোক, আমার বুদ্ধি দিয়ে হোক, যতটুকু করা সম্ভব আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করব। এবং সেই সাথে আমি জানতে পেরেছি যেহেতু আপনাদের প্রধান উপদেষ্টা হিসেবে পদ সদস্য জনাব সাকিব ভাই আছেন, তারই আদর্শে আলোকিত জনাব দীপক রায়ের মতন ব্যক্তিত্ব যারা আছেন, তো ওনারা যদি আপনাদের পথ প্রদর্শক হিসেবে থাকেন, আমি মনে করি খুব শীঘ্রই আপনাদের যৌক্তিক দাবি ইনশাআল্লাহ পূরণ করতে পারবেন। আর দু একটা কথা যেটা আমি অ্যাড করতে চাই, যে খুব ঠান্ডাভাবে মনোযোগ সহকারে দু একটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনারা হচ্ছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের লোক। আমার মেসেজটা ক্লিয়ার আপনাদের কাছে? আমি একটু পজ দিয়ে বলছি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রত্যেকজন কর্মী আপনারা, এর বাইরে আর কিছু চিন্তা করবেন না। আমার মেসেজটা ক্লিয়ার? তো এইটা ছিল আমার একটা বেসিক মেসেজ, যে এখন এর মধ্যে যারা আছেন আপনাদের ধ্যান জ্ঞান মন উদ্দেশ্য একইভাবে নির্দেশিত হবে। দেখি আমরা আমাদের এই ঠিকাদার কথা সরিয়ে ফেলবো, আমরা আমাদের আউটসোর্সিং থেকে আমরা যার যার সব প্রতিষ্ঠানে আত্মীকৃত হব, এবং আমাদের এই আউটসোর্সিং বা যেটা সুন্দর হবে যে মুজিবুর ভাই বললো যে দাস প্রথা আমরা রাখবো, এর বাইরে কারো মাথায় আর কোনো মাথা রাখবে। অনেক রকম রাজনৈতিক দল আসবে, অনেক রকম রাজনৈতিক অপচেষ্টার চেষ্টা করবে। আপনারা দয়া করে যার যার রাজনৈতিক আদর্শ তার কাছে থাকবে, এটা আপনার অধিকার, আপনি করবেন। কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মের নিচে যখন আসবেন, তখন আমার উপদেশ বলেন, আমার অনুরোধ বলেন, আমার নির্দেশনা বলেন, যেভাবেই যেটা দেন, এটা মেসেজটা একেবারেই ক্লিয়ার রাখবেন। আমি আবারও বল দিয়ে বলছি, আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্য, এর বাইরে আপনার এর বাইরে যার যার ব্যক্তিগত যে আদর্শ আছে সে সেখানে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। তার সেই পাওয়ার, তার সেই ক্ষমতা, তার সেই জ্ঞান, তার সেই যোগাযোগ আপনাদের এই উদ্দেশ্য সফল করার জন্য কাজে লাগাবে। কিন্তু আপনাদের এই প্ল্যাটফর্মটা যেন কোনো রাজনৈতিক কালার না লাগে। যখন আপনারা একটা সৎ উদ্দেশ্যে উইদাউট এনি মানে বায়াস না হয়ে যখন আপনারা কোনো একটা সংগঠিত আন্দোলন করবেন, এবং আমি অলরেডি টের পাচ্ছি আপনারা অনেক দূর এগিয়ে গেছেন, এবং আপনারা যেভাবে এখন পর্যন্ত আগাচ্ছেন, আমি তো খুবই আশাবাদী যে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সাফল্যে পৌঁছে যাবেন। আপনাদের এই আগানোর পিছনে একটা বড় কারণ কিন্তু এটাই, যে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, যতটুকু আমি আপনাদের সামনে জেনেছি, আপনারা এখনো কোনো রাজনৈতিক কালারে সংগঠিত হন নাই, ঠিক আছে, বিভক্ত হন নাই, আপনারা এখনো ইউনাইট হয়ে আছেন। একটাই দাবি, আমাদের দাসত্বতা দূর করতে হবে, আমাদের ঠিকাদার কথা দূর। এইটার মধ্যে আপনারা থাকেন, যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আপনারা ইউনাইট থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটাই কিন্তু আমার মেসেজ। আর বাদ বাকি যে কথাগুলো সেগুলো জনাব দীপক ভাই খুব সুন্দর করেই বলেছে, এবং অলরেডি আমি যতটুকু জেনেছি আপনাদের চাকরির চুক্তি, তারপর বেতন বকে এগুলো নিয়ে 720 জনের মতো বেতন পেয়েছেন, চাকরির চুক্তি বন্ধ আছে। তো এগুলো কিন্তু একটা আশার কথা, তাই না? একটা এরকম বলবো নিরীহ মানুষ বা একদম অসহায় মানুষরা যখন একত্রিত হয়ে আন্দোলন করে, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়, খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা ধৈর্য হারা হবেন না, ইউনাইট থাকবেন, কোনো রাজনৈতিক কালারে যাবেন না, আপনারা এক দাবিতে অটল থাকবেন, নিজেরা ইউনাইটেড থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। আর একটা ছোট একটা ঘোষণা করবো, আমি যতটুকু চিনেছি আপনাদের এই দায়িত্বের, এটা শুধুমাত্র দায়িত্ব ভার, আমি যারা আপনারাই নির্বাচন করেছেন, আমি শুধু একটা ফর্মাল ঘোষণা দিচ্ছি। আমি মনে করি আপনারা খুব যোগ্য লোকদেরকে সিলেক্ট করেছেন, তো যাদেরকে সিলেক্ট করেছেন তাদের পক্ষে বলবো, এবং আপনারা যারা সিলেক্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা কিন্তু শুধুমাত্র একটা দায়িত্ব ভার দেওয়া, ঠিক আছে। এখানে এমন কিছু বলা নাই যে আমি সাধারণ সম্পাদক মানে আমার কথা তোমরা উঠবা বসবা, আমি সভাপতি মানে আমার কথা শুনবো, আমার কথা বাইরে যাবে না, নো, বিষয়টা তা না। যখন কোথাও আপনি আগাবেন, একজন লিডার তো সামনে লাগবে, সে তো আপনাকে পথ প্রদর্শন করবে ডানে না বামে, কিন্তু সেই লিডারকে গাইড করবে কারা? আপনারা সবাই মিলে, তাই না? এই জন্য দুই পক্ষকে আমি বলবো যে এটা একটা দায়িত্ব নেওয়া শুধুমাত্র, ঠিক আছে। এটার মধ্যে আলাদা কোনো অহমিকা করার মতো কিছু নাই। অহমিকা করার সেই দিনই করবেন যেদিন আপনি আপনার দাবি আদায় সফল হবেন। আমি একটু ওয়ান বাই ওয়ান বলতে চাচ্ছি। আপনারা সবাই মিলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন মোহাম্মদ মুজিবুর রহমান ভাইকে। ধন্যবাদ। সাধারণ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচন করেছেন মোহাম্মদ নুরুল হক নুর ভাইকে, এবং সভাপতি হিসেবে আমি এসে যা দেখলাম অবশ্যই যোগ্য লোককে আপনারা নির্বাচিত করেছেন, দ্যাট ইজ মোহাম্মদ মাহবুর রহমান আনিস। উত্তরোত্তর উন্নতি কামনা করছি, এবং আশা করছি আপনারা আপনাদের লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছে যাবেন। এবং দয়া করে জনাব দীপক রায় যা বলেছেন, এবং আমি দু একটা যা অ্যাড করেছি, সেইগুলো মাথায় রেখে আপনারা আগাবেন, ইনশাআল্লাহ দয়া আপনাদের নিশ্চিত। সালাম আলাইকুম।
আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় কুরাই সাকিবের বাংলায় নুরুজ্জামান স্যারের বাংলায় দীপক রায়ের বাংলায় আনিস ভাইয়ের বাংলায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায়। ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা। এখন উপস্থিত থাকায় প্রধান আলোচক হিসাবে উনি বক্তব্য রেখেছেন আমাদের প্রাণের স্যার, আমাদের শ্রদ্ধাভাজন স্যার, স্যার খুব সুন্দর এবং সুনীল ভাষায় অনেক সুন্দর করে কথাবার্তা বলেছেন। আপনারা যারা আমাদের মেসেজ পেয়ে এসেছেন এখনো ফর্ম ফিল আপ করেন না, দয়া করে ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কিন্তু আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে পাঠাবো। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে যখন আমাদের সাধারণ সদস্য করবো এই ফর্মটাও তাদের কাছে পাঠানো হবে ডাটাবেস করে। এখন আমাদের এই সংগঠনটা কিন্তু সরকারের সাথে একটা লিঙ্ক কেবল হয়ে গেছে। আপনারা তাদেরকে আমরা ইনভিটেশন করে আনছি, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এবং যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া ফুলফিল করবেন। এখন সবাইকে নাস্তা দিবেন আর চেয়ার থেকে উঠবেন না, কেউ কোনো বিশৃঙ্খলা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি, সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কান্ডারি, যিনি এই আউটসোর্সিং চাকরি করে আউটসোর্সিং কথা বিলুপ্ত করার জন্য জেল খেটেছেন, 26 মাস চাকরিচ্যুত ছিলেন। আমাদের প্রাণের নেতা, অবহেলিত মানুষের হৃদয়ের স্পন্দন, সৎ এবং সাহসী বলিষ্ঠ নেতা। মানুষটা ছোট হইতে পারে, তার কর্মদক্ষতা কিন্তু বিশাল বিশাল জায়গায়, সেটা অনেকেই পারেন না। অনেক বুদ্ধিজীবী, অনেক বড় মাপের মানুষও পারেন না এরকম জায়গায় পৌঁছাইতে, যেখানে মাহবুব রহমান আনিস পৌঁছিতাম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি এবং উনি সবাই দুটো সরকারে বলবেন, ওনার কথা শুনবেন। এখন বক্তব্য রাখার জন্য আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি মাহবুব রহমান আনিস ভাইকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই সারা বাংলাদেশের সকল দপ্তর, জেলা এবং প্রতিষ্ঠান যে যেখানে আছেন, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প নিয়োজিত যারা আছেন সকলকেই এবং আমার এই মঞ্চে উপবিষ্ট আমাদের উপদেষ্টা, আমাদের আলোচক এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং যারা এখানে সদস্য এবং আমাদের সহকর্মী সহযোগিতা যারা আছেন সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এই নিয়ে আপনারা 3বারের মতো আমাকে নির্বাচিত করায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম 2018 সাল 19 সালে যখন দায়িত্ব নেই, আপনাদের কিছু অল্প কিছু এক্সাম্পল আমি জাস্ট দেখাবো আপনাদের। সর্বপ্রথম 2019-এ যখন এই দায়িত্ব পালন করে সংসদ ভবনে এবং সংসদে আমাদের এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সেখানে উপস্থাপিত হয়। সেখানে সংসদে আমাদের কথা সেখানে উল্লেখ করা হয়, সেখানে আমাদের কথা জানানো হয় যে আমরা কতটুকু অবহেলিত এবং লাঞ্ছিত বঞ্চিত। বিগত দিনে অনেক মানুষের হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে। এখনো 10 থেকে 12 মাসের বেতন না পেয়ে কেউ গ্রামে কৃষি কাজ করছেন, কেউ দেশে বাইরে চলে গেছেন, কিন্তু তার প্রাপ্ত যে বেতন, প্রাপ্ত যে অধিকার সেটা না পেয়ে দুঃখে কষ্টে সে দেশ ছেড়তে বাধ্য হয়েছে। আমরা সেখান থেকে আজকে এমন একটা জায়গায় আমরা আসছি, আমাদের সেই আউটসোর্সিং এর বিষয়টা একটা রিক্সাওয়ালা বলতো জানতো না যে আউটসোর্সিং কি। সেই আউটসোর্সিং বিষয়টা রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রাম অঞ্চলে সকল মানুষের জানে। এবং আমি এইটুকু বলতে পারি, আমাদের এখানে যে স্যার আছেন, আমাদের উপদেষ্টা, আমাদের দীপক ভাই এখানে উপস্থিত আছেন, তারাও জানতো না যে আউটসোর্সিং বিষয়টা কি। আজকে তাদের মাথায় ঢুকছেন যে আউটসোর্সিং কি আসলে। দ্বিতীয়বার যখন আন্দোলন আপনাদের দায়িত্ব আবার পেলাম, তখন কিন্তু এই 2025 সালের 2018 সালে নীতিমালা চেঞ্জ করে 2025 সালে সেই নীতিমালা আমাদের পক্ষে না আসলেও তবে সারা বাংলাদেশে গুঞ্জন এবং মন্ত্রণালয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে আউটসোর্সিং একটা ব্র্যান্ড এখন বর্তমানে। আউটসোর্সিং দাসপ্রথা বাতিল করা
করার জন্য সারা বাংলাদেশের মানুষকে যেভাবে জাগ্রত করেছেন এই একটা কমিটি, সেই আন্দোলনের কারণে আজকে সারা বাংলাদেশ জানতে পারছেন, মন্ত্রণালয় জানতে পারছেন এবং প্রত্যেকটা ইউনিট চেয়ারম্যান পর্যন্ত জানেন যে এই আউটসোর্সিং কে সহজে বাদ দেওয়া যাবে না এবং এই দাসপ্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এই সংগঠন থামবে না। আমাদের যেই কর্ম পরিকল্পনা, যেটা আমাদের আজকের এই মিটিং এর যে নাম দেওয়া হয়েছে কর্ম পরিকল্পনা, আমাদের কর্ম পরিকল্পনার যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সাধারণ সম্পাদক এসকেনুর তিনি বলে দিয়েছেন। আমরা কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে আমাদের পঙ্গু হাসপাতাল মানে নিটোর যেটা বলে, সেখানে মাসুম, প্রান্ত এবং আলমগীর তাদের যে বিষয়টা আপনারা জানেন, তাদের টেন্ডার হয়েছিল, টেন্ডার বন্ধ করার জন্য যেই সব কাজ করার কথা ছিল আমরা সেই টেন্ডার বন্ধ করার সক্ষম হয়েছিলাম এবং সেই 5 মাসের বেতন তারা পেয়েছেন। তারা একটা সমস্যায় আছে যে আগামী 1 তারিখ থেকে তাদের নাকি চাকরি চলে যাবে, তারা এটার জন্য তারা টেনশনে আছেন। আমি পঙ্গু হাসপাতালের 341 জনকে বলবো, আপনাদের দাঁড়ানোর মতো একটা প্ল্যাটফর্ম আছে, আপনাদের কথা বলার মতো একটা সংগঠন আছে, আপনাদের 341 জনের জন্য এই আপনাদের চাকরি কিভাবে সেখানে আপনাদের রাখা যায়, কোন জায়গায় গেলে আপনাদের চাকরি সেখানে থাকবে, সেই জায়গা পর্যন্ত আমরা নক করবো, সেখানে যাব আপনাদের জন্য, সেই পর্যন্ত আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। আপনারা জানেন মানসিক হাসপাতাল প্রায় 42 জন লোক তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তাদের পরিচালকের সাথে দ্বিতীয়বার বৈঠক করেছি। সে মানসিক হাসপাতালের পরিচালক স্যারের সাথে আমাদের সকলের সামনে একটা মিটিং লোক নিয়োগের জন্য তারা কাজ করছেন। পরিচালক মহোদয় আমাদের কথা দিয়েছেন সে 42 জনকে সেখানে যুক্ত করবেন। তাই আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আমরা যেন আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের বিরোধ দিতে পারি, আপনাদের চাকরি বিরোধ দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আপনারা জানেন মুগদা মেডিকেল হাসপাতালের আপনারা সকলে জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের সমস্যা হচ্ছে যে মুগদা মেডিকেল নিয়ে মনে হয় আমরা কাজ করি নাই। আপনারা জানেন যে মুগদা মেডিকেলের মুগদা মেডিকেল নিয়ে আমরা যে কাজ করে যাচ্ছি, আমরা মুগদা মেডিকেলের সর্বপ্রথম যখন মুগদা মেডিকেলে আমি যাই, তাদের প্রথম চাকরি চলে যায়, সেখানে যে গন্ডগোল হয়, সেখানে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান এবং ডিবিডিসির মঞ্জু ব্যাপারীকে সেখানে আমরা উপস্থিত হই। সেটা মুগদা মেডিকেলের প্রতিনিধি এখানে আছে, তারা বলতে পারবে। আমাদের উপরে আক্রমণ পর্যন্ত করছেন সেখানকার গুন্ডা বাহিনীরা। সে গুন্ডা বাহিনী কারণ আপনারা সকলেই জানেন, ঠিকাদারের বাহিনী। সেই ঠিকাদারের বাহিনী আমাদেরকে আক্রমণ করছিল, সেখান থেকেও আমরা কিন্তু পিছু হাঁটি নাই। আপনাদের জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি। আপনারা সকলে জানেন যে মুগদা মেডিকেল কত নম্বরে, সেখানে 2 নম্বর লিস্টে মুগদা মেডিকেল আছে, 1 নম্বর মুগদা মেডিকেল। আপনারা সকলেই জানেন মুগদা মেডিকেল এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং ডিএনসিসি ডেডিকেটেড হসপিটাল কোভিড, সেখানে আমাদের 107 জনকে বাদ দিয়েছিল। সেটা নিয়ে আমরা কাজ চলমান রাখছি। পরিচালকের সাথে কয়েকবার আমরা এটা নিয়ে বসছি, সেও আমাদেরকে কথা দিয়েছেন জুলাই মাসের মনে হয় 1 থেকে 15 দিনের মধ্যে তাদের চাকরি তাদের ফেরত দেওয়া হবে। বক্ষব্যাধি হাসপাতাল, সেখানেও আমাদের কাজ চলমান। সেখানে যে ঠিকাদারে কাজ পেয়েছিল, টেন্ডার পেয়েছিল, সেই ঠিকাদারকে আপনারা সকলে জানেন কিনা আমি জানি না। সেই ঠিকাদারকে, যে ঠিকাদার এই কাজ পেয়েছিল সর্বপ্রথম, সেই ঠিকাদারকে আমি 6 ঘন্টা কারণ বাজার তার অফিস আটকায় রাখি। আমি সেই জানি সেই ঠিকাদারের টেন্ডার বাতিল, সে নিজে বাতিল করতে বাধ্য হয়েছেন।
আমাকে ফোন দিয়ে বলছে আমি এই টেন্ডার নিব না, টেন্ডার চালাবো না, কারণ আমি এই সবের মধ্যে নাই, আমি এই অসহায় মানুষের পেটে লাথি দিতে পারবো না। এবং যে প্রথম যে ঠিকাদার সে যে এটা পাইছিল সেই এখন বর্তমানে রানিং আছে, এবং সেই পরিচালকের সাথে আমাদের কথা হয়েছেন, সেই 32 জন সম্ভবত সেখানে তারাও সেখানে তাদের চাকরি ফেরত পাবে। আমাদের শুধু চাকরিচ্যুত নয়, টাকা বিভাগের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে, শুধু মেডিকেল সেকশন নয়, গ্যাস সেকশন নয়, ডিবিডিসি বিদ্যুৎ সেকশন নয়, শিক্ষা নয়, ব্যাংক যা আছে টাকা বিভাগের আওতায় যতগুলো প্রতিষ্ঠান আছে, যেখানে চাকরিচ্যুত, যেখানে বেতন বকেয়া আছে, সকলের বেতন বকেয়া চাকরিচ্যুত তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য আমরা শ্রম এবং কর্ম পরিদর্শক মহাপরিদর্শকের সাথে আমাদের গত বুধবার আমাদের বৈঠক হয়েছেন, আমাদের আংশিক যে বৈঠক সেটা শেষ হয়েছে, এবং আগামী সোমবার আপনাদের সকলের এবং প্রত্যেকটা ঠিকাদারের লিস্ট পর্যন্ত আমরা রেডি করছি, আমাদের বই রেডি, আপনাদের সকলের লিস্ট রেডি, কোন প্রতিষ্ঠানে কতজন কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন, বেতন বকেয়া রয়েছেন, সকলের সকল ডকুমেন্ট নিয়ে আমরা আগামী সোমবার তার সাথে বৈঠকে বসতেছি, এবং সেই বৈঠকে যেন আপনাদের সকলের মুখের হাসি ফিরিয়ে আনতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি আপনাদের সামনে। দ্বিতীয়বারের মতো আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির তৃতীয়বারের মতো যে সভাপতি পদে আমাকে আপনারা আবার মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, এখন আপনাদের সামনে আরেকটা ওয়াদা করে দিতে চাই, যে পর্যন্ত এই আউটসোর্সিং দাস প্রথা বাতিল না হবে, এই ঠিকাদার প্রথা বাতিল না হবে, আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। আমাদের যে নতুন পরিকল্পনা আপনারা এটাও জানেন, আমরা আউটসোর্সিং এ চাকরি করি বলে আমাদের ব্যাংক থেকে লোন দেয় না, প্রত্যেকটা মানুষের লোন পাই, কিন্তু আমরা ব্যাংকে চাকরি করে আমরা লোন পাই না, আমি মেডিকেল চাকরি করে লোন পাই না, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা লোন পায় না, কারণ আমরা আউটসোর্সিং এ চাকরি করি। তাই এই আউটসোর্সিং এর চাকরির যে ডাটাবেস সরকার করতে বলছেন, সেই ডাটাবেসটা সরকার কিন্তু এমনি করতে বাধ্য হয় নাই, সেই ডাটাবেস করার একমাত্র মাস্টার মাইন্ড, এই ডাটাবেস সরকার আওতায় আনার একমাত্র ম্যান্ডেটের কাজ করছেন আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান উপদেষ্টা আমাদের জুনায়েদ সাকিব ভাই। সারা বাংলাদেশে আমরা আজও পর্যন্ত জানি না যে আমাদের আউটসোর্সিং দৈনিক পুঁজির ভিত্তিক এবং প্রকল্পের কতজন স্টাফ আমাদের আছে। আমরা মুখে বলি 6 থেকে 7 লক্ষ আউটসোর্সিং এবং দৈনিক পুঁজির ভিত্তিক আছেন, কিন্তু আমরা আসলে আজও পর্যন্ত জানি যে আমাদের লিস্ট কতজন আছে সেটা আমরা পাই নাই, কিন্তু আমাদের কাজ চলমান আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের কাজ চলছে, সেটা একমাত্র এই সরকার মাথায় নিছে, শুধু একমাত্র জুনায়েদ সাকিব ভাই। যাক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চোখ কান খোলা রাখবেন, সংগঠনের কোন রাজনীতিক এবং রাজনীতিক যারা আমাদের এই সংগঠনের বিপক্ষে ঠিকাদারের পক্ষে কাজ করে যাচ্ছে, তারা যেন এই সংগঠনে কোন ধরনের কোন পাও বাড়াতে না পারে। আপনারা একটাই সংগঠন 10টা হতে পারে, আমাদের দাবি কিন্তু একটা, সেটা মনে রাখতে হবে। কিন্তু আমাদের শক্তি আপনারা, আপনাদের শক্তি সারা বাংলাদেশের জনগণ এবং আউটসোর্সিং কর্মী যারা দৈনিক মজুরি ভিত্তিক যারা কর্মরত আছে তারাই, এবং প্রকল্পে যারা নিয়োজিত আছে তারাই আমাদের শক্তি। আমরাও আপনাদের সাথে থেকে, আমরা নেতা হিসাবে আপনাদের সামনে কাজ করতে আসি নাই, আমরা আপনাদের সহকর্মী সহযোদ্ধা হিসাবে আপনাদের পাশে থেকে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই। তাই সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যেই কমিটি যে ঘোষণা করছেন আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের দীপক ভাই, আমরা পরবর্তীতে আমরা আশা করি আপনাদের সেই কমিটি পূর্ণাঙ্গ লিস্ট
আমরা আপনাদের যার তার মোবাইলে এবং যার তার ঠিকানায় যার তার অফিসে আমরা আপনাদের চিঠি হিসাবে প্রত্যেকটা জায়গায় 64টা জেলায় আমাদের যে নেতৃবৃন্দ আমাদের কমিটি আছেন প্রত্যেকের জায়গায় আমাদের কমিটি লিস্ট চলে যাবে আপনাদের কাছে। তাই আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসছেন, খুলনা, নওগাঁ, ময়মনসিংহ, হেমায়তপুর, বিভিন্ন জায়গা থেকে যারা 64 জেলা থেকে আসছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এই কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কার কোন জায়গায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে আপনারা জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সেই যে সমস্যা যেখানে হচ্ছে সেটা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব এবং সংগঠন করে যাবে। সংগঠন আরেকটা কথা আপনাদের বলে যাই, আপনারা এটা মনে করবেন না যে এক জায়গায় 50 জন স্টাফ আছে, আরেক জায়গায় 250 স্টাফ আছে, সেখান থেকে লোক আসবে বলে আমরা তাদের পাশে দাঁড়াবো তা নয়। যেখানে একজন কর্মী থাকবে সেখানে সংগঠন দাঁড়াবে। তাই আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই সংগঠনের পাশে থেকে সকল দাবিগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেই বাস্তবায়নের জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আমরাও যেন সেই দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারি এবং এই শ্রম কমিশনের সুপারিশকৃত সেই 25টি দাবি সেখানে আমাদের পক্ষে সুপারিশ জমা দিয়েছেন, সেই সুপারিশ এবং আমাদের যে অর্থ সচিব মহোদয় স্যারের কাছে আমরা যে সুপারিশকৃত একটা বই আমরা জমা দিয়েছি সেটা বাস্তবায়নের জন্য আপনাদের আবার বলে দিচ্ছি, সেই সুপারিশ বাস্তবায়নের জন্য এবং আমাদের সেই বই 25 নীতিমালা বাস্তবায়ন করার জন্য সুপারিশ করার জন্য যে বইটা তাদের কাছে আমরা জমা দিয়েছি সেটা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় অথবা তৃতীয় দিন কর্মদিবসে সেই অর্থ মন্ত্রণালয়ে অর্থ সচিবের সাথে আমাদের বৈঠক আছে এবং আমাদের মিটিং আছে। সবাই সেখানে দেখবেন এবং আমরা যেন সেই মিটিং এ যেন সেটা বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারি। আমাদের যে আরেকটা মিটিং রয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেটা খুব অতি তাড়াতাড়ি সেই বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে 64 জেলায় আমরা জানিয়ে দেবো। যেদিনকে আমরা প্রধান উপদেষ্টার সাথে আবার মিটিং করবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সকলের সাথে কথা বলে আমরা সেখানে দেবো। সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংগঠনের স্বার্থে এবং শ্রমিকের স্বার্থে সংগঠন যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে আপনার সকলের সহযোগিতা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা জুনায়েদ সাকিব ভাই এবং নুরুজ্জামান স্যার এবং যারা এই সংগঠনে কাজ করছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন। গরিব দুঃখী অসহায় সংগঠনের যে মেহনতি মানুষগুলি আছে তাদের পাশে থেকে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। সেই লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখান থেকে এই সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। যেখানে আছেন ওখানে বসে থাক ভাই, বসেন। আচ্ছা হ্যালো